আসসালামু আলাইকুম ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম, আমার কথা কি শোনা যাচ্ছে? মাশরাফুল বাড়ি ভাইয়া, সনি ভাইয়া একটু আমাকে জানাবেন। হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, আমরা জি একটু আপু ওয়েট শোনা যাচ্ছে। করছি। আমরা হচ্ছে ৫ থেকে ৭ মিনিট একটু ওয়েট করি। জয়েন করলে আমরা শুরু করছি। ওকে, তাহলে আজ হচ্ছে আমরা শুরু করি। আমাকে স্পষ্ট তো শোনা যাচ্ছে, তাই না?
আমাকে একটু জানাবেন, আমি তারপর স্ক্রিন শেয়ার করছি। ওকে। ওকে। দেখেন তো আপনারা স্পষ্ট স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন কিনা সবাই? জি আপু, দেখা যাচ্ছে। ওকে। আজ হচ্ছে আমরা প্রি প্রসেসিং এর কিছু ফান্ডামেন্টাল বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে আমরা যখন অ্যাডভান্স ফিল্ডে যাব তখন যাতে আমাদের অনেক সুবিধা হয়। আমরা হচ্ছে যেই ধাপটা যেখানে হচ্ছে আমাদের ডেটা কালেক্ট করতে হয়, তখন আমরা সবাই জানি আমরা যেই ডেটাগুলো পাই সেগুলো কিন্তু ব্যবহারযোগ্য হয় না। আমরা কিছু টপিক নিয়ে আজ আলোচনা করব যে আমরা কিভাবে সেই ডেটাগুলোকে একটু ফিক্সড করব, যাতে করে হচ্ছে আমাদের মেশিনকে বোঝানো সম্ভব হয়। যেমন হচ্ছে আমাদের জন্য ইমেজ, আমাদের জন্য টেক্সট মনে রাখা অনেক বেশি সহজ। আমরা খুব সহজে বিভিন্ন ধরনের বলা হয় মানুষের ব্রেন হচ্ছে ইমেজ দিয়ে অনেক কিছু মনে রাখে। ছবি আমাদের জন্য বোঝার জন্য অনেক বেশি সহায়ক। কিন্তু সেই একই বিষয় মেশিনের জন্য কঠিন। মেশিন হচ্ছে আ ওই ছবি বলেন, টেক্সট বলেন, ওর জন্য এটা প্রসেস করা অনেক কমপ্লিকেটেড। ও যখন যে প্যাটার্নটা পায় সেটা ওর জন্য এতটা কমপ্লিকেটেড হয়ে যায় যে ও প্যাটার্ন তৈরিই করতে পারে না। তার জন্য আমাদের প্রি রিকোয়ারমেন্ট, যখন আমাদের কাছে ডেটা আসবে, আপনারা ডেটা পাবেন, আপনাদের ওইটাকে হচ্ছে প্রি প্রসেসিং করতে হবে। আজ হচ্ছে প্রি প্রসেসিং এর কিছু টপিক নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। প্রথমে যেই বিষয়টা জানা প্রয়োজন, আমাদের ২ ধরনের ডেটা আসলে থাকে। একটা হচ্ছে গিয়ে আমি যদি বলি, একটা হচ্ছে ক্যাটাগরিক্যাল। আচ্ছা, এখানে লিখতে একটু সমস্যা হচ্ছে। একটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ডেটা। ক্যাটাগরিক্যাল ডেটার মধ্যে আপনি যেসব ডেটাকে আমরা বিভক্ত করতে পারি, শ্রেণীবিভাগ করতে পারি, সেগুলো হচ্ছে ক্যাটাগরিক্যাল ডেটা। বিশেষ করে হচ্ছে আমাদের টেক্সট জাতীয় ডেটাগুলো আছে, যেমন হচ্ছে আমরা জেন্ডার যদি আমাদের ডেটা সেটকে দেই, সেখানে আমরা ক্যাটাগরিতে ফেলতে পারি মেল, ফিমেল, আদার্স। এরপর হচ্ছে ধরেন আপনারা কালার্স নিয়ে কাজ করছেন, রং নিয়ে কাজ করছি আমরা, সেখানেও কিন্তু আপনি অনেকগুলো ক্যাটাগরি তৈরি করতে পারেন। হতে পারে মৌলিক, হতে পারে যৌগিক, অথবা আপনি বিভিন্ন কালার গুলোকে ক্যাটাগরিতে ফেললেন, রেড, গ্রিন, ব্লু, প্রত্যেকটা এক একটা ক্যাটাগরি। তো একটা হচ্ছে আমাদের ক্যাটাগরিক্যাল ডেটা, যেটা হচ্ছে আমরা টেক্সটকে বিভক্ত করে ব্যবহার করি। হতে পারে সেটা অ্যাড্রেস, টেক্সটে থাকতে হবে। যেমন হচ্ছে আপনি ক্যাটাগরিক্যাল ডেটাগুলোকে বিভক্ত করতে পারেন, যেমন ঢাকা, সিলেট, এরকম নানা ভাবে হচ্ছে আমরা শ্রেণী বিভাগ করতে পারি। সেটা হচ্ছে আমাদের ক্যাটাগরিক্যাল ডেটা। আর আরেকটা হচ্ছে যেটা হচ্ছে নাম্বার। ওইখানে হচ্ছে বিভিন্ন ধরনের নাম্বার বা রেঞ্জ থাকে। ধরেন ফোন নাম্বার, হতে পারে আপনার বিভিন্ন কিছুর রেঞ্জ, যেটা হচ্ছে নাম্বারের মধ্যে থাকে। সেটা হচ্ছে গিয়ে আমরা নাম ওই ডেটার মধ্যে ফেলছি। এখন যখন আমাদের ক্যাটাগরিক্যাল ডেটা আসে, তখন আমাদের একটা বিশাল সমস্যা হয়ে যায় যে আমাদের কম্পিউটার হচ্ছে টেক্সট জাতীয় ডেটাকে প্রসেস করতে পারে না। এখানে আপনাদের কিছু একটা করতে হবে যাতে হচ্ছে আপনি কম্পিউটারকে বুঝাতে পারেন যে এই ডেটাটা কি আসলে। তার জন্য আমরা ক্যাটাগরিক্যাল ডেটার ক্ষেত্রে যেই মেথডটা ব্যবহার করি সেটাকে বলা হয় এনকোডিং। মানে আমরা ওই টেক্সটকে কোনোভাবে আমরা নাম্বারে, নমিনাল ডেটাতে কনভার্ট করব, রেঞ্জে কনভার্ট করব, যাতে করে আপনি মেশিনকে শেখাতে পারেন। এটা একটা ফার্স্ট ধাপ বলা যায় প্রি প্রসেসিং এর, যদি আমাদের ক্যাটাগরিক্যাল ডেটা থাকে। তো এটা হচ্ছে আমাদের ডেটা এনকোডিং। এখানে আপনারা ৩ ধরনের এনকোডিং নিয়ে আজ জানবো আমরা। একটা হচ্ছে লেবেল এনকোডিং, একটা ওয়ান হট এনকোডিং, একটা ফ্রিকোয়েন্সি আর এনকোডিং। এখন লেবেল এনকোডিংটা কি? দেখেন এখানে আছে লেবেল এনকোডিং। ধরেন আমাদের কাছে ডেটা এলো পারচেসড প্রোডাক্টের বিভিন্ন ধরনের ডেটা সেট এলো আমাদের কাছে। ধরেন ওইখানে ইলেকট্রিক্যাল বিভিন্ন ধরনের ডিভাইস আছে, ল্যাপটপ আছে, মোবাইল আছে, ট্যাবলেট আছে, ৩টা প্রোডাক্ট আছে।
এখন আপনি যখন মেশিনকে দিচ্ছেন যে আমি প্রোডাক্ট পারচেজ করছি বা আমার শপ থেকে পারচেজ হচ্ছে বা আমার ম্যানুফ্যাকচারার যেখান থেকে আসছে সেখানে পারচেজ হচ্ছে, যেই ডেটাগুলো সেগুলো হচ্ছে ল্যাপটপ, মোবাইল, ট্যাবলেট। এটা আমরা বুঝতে পারছি এটা কি। কিন্তু মেশিনকে আপনি কি করে বোঝাবেন? এটা তো আরো বাড়বে। তখন আমরা হচ্ছে প্রত্যেকটা ডেটার জন্য, ধরেন এখানে সিম্পল ডেটা আছে ল্যাপটপ, মোবাইল, ট্যাবলেট, ৩টা আপনার ডিভাইস আছে। তো আমরা ল্যাপটপকে সংজ্ঞায়িত করব অথবা হচ্ছে যে ক্যাটাগরিতে ফেলবো সেটা হচ্ছে 0, মোবাইলকে 1-এ, ট্যাবলেটকে হচ্ছে 2-তে। তো আমরা এমনভাবে কোড করে দিব যাতে হচ্ছে আমাদের যখন ল্যাপটপ আসবে তখন এটা কনভার্ট হয়ে আমাদের 0 শো করে, যখন মোবাইল আসবে তখন 1 শো করে, যখন ট্যাবলেট আসবে তখন 2 যাতে শো করে। এটা হচ্ছে লেভেল এনকোডিং। যখন কোনো লেভেল থাকবে, লেভেল দিয়ে এখানে টেক্সট জাতীয় কিছু বোঝানো হচ্ছে, তখন আমরা ওইটাকে হচ্ছে ফিক্সড করার জন্য যাতে হচ্ছে আমাদের ডেটা মেশিন লার্ন করতে পারে, বুঝতে পারে, আমরা তাকে ক্যাটাগরি থেকে কনভার্ট করে নিয়ে যাই নাম্বারে। এটাই হচ্ছে লেভেল এনকোডিং। এটা কেন করা হয়? মেশিন লার্নিং মডেল ক্যান অনলি আন্ডারস্ট্যান্ড নাম্বারস, নট টেক্সট। ওর জন্য টেক্সট বোঝা অনেক ডিফিকাল্ট, অনেক বেশি ডিফিকাল্ট। আপনি যদি কোনোভাবে টেক্সটকে ওকে দিয়ে দেন, আপনার রেজাল্ট দেখবেন অপটিমাল হবে না, খুব খারাপ একটা রেজাল্ট আসবে। কেন আসবে? কারণ ও প্যাটার্ন ধরতে পারবে না, কারণ ওর জন্য টেক্সট বোঝা, আমরা যেমন নাম্বার বুঝতে আমাদের অনেক বেশি ডিফিকাল্ট হয় যখন অনেক 010101 উঠতে থাকে, বাইনারিতে প্রসেস করে, তেমনই হচ্ছে গিয়ে মেশিনের একই অবস্থা হয়। আচ্ছা, আমাকে একটু জানাবেন আপনারা কোলেবটা দেখতে পাচ্ছেন কিনা? আমি একটু দেখেন তো, দেখতে পাচ্ছেন? জি আপু, দেখা যাচ্ছে। ওকে, আমি প্রথমে আমি একটা নতুন হচ্ছে নোটবুক ওপেন করি। আমরা জানি কিভাবে যেতে হয়। প্রথমে কোলেব লিখবেন, এরপর প্রথম যেই হচ্ছে আপনাদের লিঙ্কটা আছে সেখানে আমরা ক্লিক করব। এরপর আমরা যেহেতু নতুন একটা নোটবুক ওপেন করতে চাচ্ছি, নিউ নোটবুকে ওপেন করব, উপরে অপশন আছে এখান থেকেও করতে পারেন। এরপর হচ্ছে একটু সময় নেবে আমাদের ইন্টারফেসটা আসতে। ওকে, এখন ধরেন আমি ডেটা সেট আমার কোলেবে আপলোড কি করে করব, যারা একদম নতুন। এই দেখেন এখানে অনেক ধরনের অপশন থাকে, এখানে একটা পাবেন হচ্ছে ফাইলস, এখানে ক্লিক করবেন। এটা কিছুটা সময় নিবে কানেক্ট করতে আপনার ব্রাউজারের সাথে। দেখেন চলে এসছে। এরপর ফার্স্ট অপশন একটা উপরের দিকে অ্যারো, এখানে আমি ক্লিক করব। এরপর দেখেন এখানে আমার একটা ডেটা সেট ডাউনলোড করা আছে, কাস্টমার ডেটা। এটা আমি সিলেক্ট করব, এটা আমি এখানে ওপেন করে দিব। ওকে, এখন দেখেন আমার ডেটা সেটটা হচ্ছে এখানে চলে আসছে। এইভাবে আপনারা যে কোনো বড় ডেটা সেট যেগুলো হচ্ছে আপনি ডাউনলোড করা অবস্থায় আছে বা ড্রাইভ থেকে নিচ্ছেন অথবা আপনারা ক্যাগেল থেকে ব্যবহার করছেন, যখন আমরা ক্লাসে পরের ধাপে যাব তখন হচ্ছে বড় ডেটা সেট নিয়ে কাজ করব, কিন্তু প্রসেস একই। এভাবে হচ্ছে আমরা এখানে লোড করব কোল্যাবে। এখন এই ডাটাটাকে কিন্তু আমি ব্যবহার করতে পারবো, কিন্তু যেহেতু আমি ডেটা নিয়ে কাজ করছি আর এখানে সিএসভি ফাইল আছে, এটা যাতে আমাদের মেশিন রিড করতে পারে তার জন্য আমরা কোন লাইব্রেরি ব্যবহার করব? প্যান্ডাস। ডেটা ম্যানিপুলেট করার জন্য, ডেটাকে একটা থেকে আরেকটা ট্রান্সফার করার জন্য অথবা রূপান্তর করার জন্য আমরা কিন্তু প্যান্ডাস ব্যবহার করি। তো এখানে আমাদের যেই সিনটেক্সটা ছিল, ইম্পোর্ট প্যান্ডাস অ্যাজ পিডি, তো এটা হচ্ছে আপনারা রান করে দিবেন। এরপর আমরা হচ্ছে এটাকে পড়তে চাচ্ছি। এখন পড়ার জন্য এখান থেকে আমি কপি করে নিয়ে আসি, তাহলে আপনাদের জন্য বুঝতে অনেক সহায়তা হবে। ওকে, দেখেন প্রথমে আপনারা একটা ভ্যারিয়েবল তৈরি করবেন। এই ভ্যারিয়েবলটা আমি ডিএফ দিয়ে তৈরি করেছিলাম, আপনাদের ইচ্ছে মতো এটার নাম আপনারা দিতে পারবেন। ধরেন আমি এটা চেঞ্জ করে দিই df1। এরপর পিডি ডট, পিডি মানে হচ্ছে আমরা কাকে হচ্ছে ইন্ডিকেট করছি, আমরা প্যান্ডাস
রিডটাকে ইন্ডিকেট করছি, যাতে প্যান্ডাসের মধ্যে কিন্তু মেশিন হচ্ছে রিড করতে পারে যে কোনো ফাইল। এর জন্য আমি পিডি ডট ব্যবহার করলাম। মডিউল দেখেন এখানে পিডি। এরপর আমি যে ফাংশনটা ব্যবহার করব, যেহেতু আমাদের ফাইলটা সিএসভি ফাইলে আছে, এটা এক্সেলে থাকতে পারে, তো এটা হচ্ছে রিড আন্ডারস্কোর সিএসপি নামে একটা ফাংশন এখানে প্রিডিফাইন অবস্থায় থাকে। যখনই আপনি পিডি ডট লিখে রিড লিখবেন, দেখবেন এখানে অটো চলে আসবে। এরপর আমি যদি, এটা তো প্রথম অবস্থায় থাকবে না, এরকম থাকবে। এটা এখানে একটা কোটেশন অবশ্যই ব্যবহার করবেন, সিঙ্গেল অর ডাবল ইট ডাজেন্ট ম্যাটার, কিন্তু একটা কোটেশন ব্যবহার, দুটো কোটেশন ব্যবহার করবেন। এরপর আমাদের এই যে ফাইলটা এখানে এসছে, এখানে 3 ডটে ক্লিক করবেন, কপি প্যাথ এখানে ক্লিক করবেন। এরপর এখানে এসে কন্ট্রোল ভি প্রেস করে দিবেন আপনার, যাতে লোকেশনটা এখানে চলে আসে। এরপর আমি যখন রান করব, দেখেন এখানে হচ্ছে আমার ডেটাটাকে কিন্তু ও রিড করে ফেলেছে, ও হচ্ছে পড়তে পারছে। এরপর এর মানে কি আমিও কিন্তু এটাকে অ্যাক্সেস করতে পারবো। এখন আমি যদি এই ফাইলটাকে দেখতে চাই, তাহলে কিভাবে দেখব? ডিএফ ডট যে ভ্যারিয়েবলের নাম আপনারা দিবেন, যেটা ভ্যালিড একটা প্রিডিফাইন কিওয়ার্ড হওয়া যাবে না। যেমন প্রিডিফাইন মানে রিজার্ভ কিওয়ার্ড হওয়া যাবে না। রিজার্ভ কিওয়ার্ড মানে কি? দেখে ইম্পোর্ট, ইম্পোর্ট কিন্তু পাইথনের রিজার্ভ একটা কিওয়ার্ড। প্যান্ডাস একটা রিজার্ভ কিওয়ার্ড। পিডি এটা রিজার্ভ কিওয়ার্ড। যেগুলো হচ্ছে ফাংশন হিসেবে থাকে অথবা সিনট্যাক্স হিসেবে একদম মুখস্থ আকারে থাকে, সেগুলো হচ্ছে আমরা ভ্যারিয়েবল হিসেবে ব্যবহার করতে পারবো না। এছাড়া যেমন খুশি আমরা ভ্যারিয়েবলের নাম দিতে পারবো। এরপর দেখেন df1 মানে আমি ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করছি। এরপর আমি একটা ফাংশন ব্যবহার করছি হেড প্যারেনথিসিস। এখন যদি আমি রান করি, দেখেন আমার ডেটার ইনফরমেশন, আমার ডেটাটাকে ও শো করছে। দেখেন আমার ডেটাতে ইন্ডেক্স আছে, কাস্টমার আইডি আছে একটা কলামে, জেন্ডার আছে, এজ আছে, সিটি আছে, অ্যানুয়াল ইনকাম আছে, পারচেসড প্রোডাক্ট আছে। দেখেন এই ডেটাটাও হচ্ছে ওই আপনাদের নোটের সাথে সংযুক্ত করে করা। এখানেও 3টা প্রোডাক্ট আছে, ল্যাপটপ, মোবাইল আর ট্যাবলেট। তো এইভাবে আপনারা কিন্তু আপনার ডেটাগুলো দেখতে পারবেন। হেডের মধ্যে আপনারা স্পেসিফাই করে দিতে পারবেন যে আপনারা কয়টা কলাম দেখতে চাচ্ছেন, কয়টা রো দেখতে চাচ্ছেন। ধরে যাক এটা তো ছোট একটা ডেটা, 10টা যদি আমি দেখতে চাই, আমি এখানে 10 লিখে দিব। দেখেন এখানে 8টা ডেটা আছে 0 থেকে 8 পর্যন্ত, এর জন্য 10টা শো করছে না। কিন্তু যখন আপনার কাছে অনেক বড় ডেটা সেট থাকবে, তখন কিন্তু শো করবে। তো আমি এখানে যদি 5টা দিয়ে দিই, সে আমার 5টা দেখলেই হয়ে যাবে। দেখেন আমাকে 5টাই ও শো করবে। আর ইন্ডেক্স সব সময় শুরু হয় 0 থেকে। 0 নাম্বার ইন্ডেক্সে হচ্ছে ফার্স্ট রো থাকে। আর এখানে আমাদের কলাম কয়টা আছে? 6টা। হ্যাঁ, 6টা কলাম আছে, কাস্টমার আইডি, জেন্ডার, এজ, সিটি, অ্যানুয়াল ইনকাম, পারচেসড প্রোডাক্ট। আর এখানে হচ্ছে ক্যাটাগরিক্যাল ফিল্ডে কোন কোন ডেটা পড়ছে? পারচেস প্রোডাক্ট পড়ছে, কারণ এটাকে হচ্ছে আমরা নিতে পারবো না, এটা আসলে নাম্বারে নেই। সিটি হচ্ছে ক্যাটাগরিক্যাল একটা ডেটা, জেন্ডার হচ্ছে ক্যাটাগরিক্যাল ডেটা, আর বাকিগুলো হচ্ছে নিউমেরিক্যাল ডেটা। যখনই ক্যাটাগরিক্যাল ডেটা থাকবে, সেখানে কিন্তু আপনার এনকোডিং করা লাগবে। আচ্ছা, আমার কথা কি বুঝতে পারছেন সবাই? সমস্যা হচ্ছে না তো? আমাকে একটু জানাবেন। ওকে। এরপর আমরা হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে গতকাল দেখেছিলাম, ধরেন আমি ভ্যারিয়েবলটাই নিচ্ছি, এরপর আমি আরেকটা ফাংশন ব্যবহার করতে পারি, যেটা আমাদের জন্য খুবই হেল্পফুল, ইনফো ফাংশন। এরপর যদি আমি রান করি, দেখেন আপনার ডেটার একটা পূর্ণাঙ্গ একটা রিপোর্টও আপনাকে তৈরি করে দিবে। যেমন প্রথমে আপনাকে দেখাচ্ছে ক্লাস প্যান্ডাস কোড, ডেটা ফ্রেমে হচ্ছে এটা কনভার্ট হয়ে গেছে, এটা আপনাকে দেখাচ্ছে, এটা ট্যাবুলার ফরম্যাটে আছে, এটা অন্য কোনো ফরম্যাটে নেই। এরপর রেঞ্জ ইন্ডেক্স দেখাচ্ছে, এখানে বলা হচ্ছে এখানে 8টা এন্ট্রিস আছে 0 থেকে 7, মানে হচ্ছে আমাদের কাছে 8টা রো আছে, গণনা শুরু হয়েছে 0 থেকে।
এরপর কলাম নিয়ে আমাদের ইনফরমেশন দিচ্ছে, যেখানে টোটাল কলাম আছে 6টা। এরপর ইন্ডেক্স গুলোর নাম দিচ্ছে আমাদের, দেখেন 0 থেকে 5। এরপর আমাকে ইন্ডেক্স গুলোর নাম দিল, কাস্টমার আইডি, জেন্ডার, এজ, সিটি, অ্যানুয়াল ইনকাম, পারচেস, প্রোডাক্ট। এবার দেখেন নট নাল কাউন্ট। নাল মানে কেউ যদি ওইখানে ভ্যালিউ এন্ট্রি দিতে ভুলে যায়, যেমন আপনার কাছে র ডেটা আছে, এখন আপনি বুঝবেন কি করে? আপনার কাছে তো অনেক থাউজেন্ড অনেক সময় লাখ ডেটা আসবে, তখন আমরা কি করে বুঝবো? আমাদের জন্য তো ডিফিকাল্ট প্রত্যেকটা কিছু চেক করা, কিন্তু এটা আপনার জন্য অনেক হেল্পফুল। দেখেন কাস্টমার আইডির এই রোতে আমরা জানি যে আমাদের এখানে এন্ট্রি আমরা দেখবো কয়টা এন্ট্রি আছে, 8টা, মানে প্রত্যেকটার ক্ষেত্রে 8টা করে থাকার কথা। এখন দেখেন কাস্টমার আইডিতে নট নাল কাউন্ট মানে হচ্ছে এমন হয়নি যেখানে নাল আছে বা হচ্ছে কেউ এন্ট্রি দেয়নি, এরকম কোনো কেস নেই, 8টাই হচ্ছে নন নাল। আর এখানে ডেটা টাইপটা দেখেন, আমরা ডেটা টাইপ নিয়ে একটু আলোচনা করেছিলাম, এখানে শর্ট ফর্মে লেখা থাকে INT64, মানে হচ্ছে ইন্টিজার। এরপর দেখেন জেন্ডার, এখানে 7টা হচ্ছে নট নাল, মানে হচ্ছে একটা ভ্যালিউ কেউ একজন অ্যাড করতে ভুলে গেছে, অথবা অন্য কিছু অ্যাড, মানে এখানে হচ্ছে ফাঁকা পেয়েছে, এমটি একটা রেজাল্ট পেয়েছে, এই জন্য আপনাকে বলে দিচ্ছে। এটাই তো আমাদের দরকার, যে আমরা যখন জানবো যে এই কলামের একটা এন্ট্রি হয়নি, তখনই তো আমরা ডেটাটার উপর কাজ করতে পারবো। দেখেন এটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ডেটা, এটা হচ্ছে অবজেক্ট বলা হচ্ছে, মানে টেক্সট জাতীয় একটা ডেটা আছে এখানে। এরপর দেখেন 2 নাম্বার ইন্ডেক্স, মানে হচ্ছে আমরা যদি গণনা করি এটা 3তে আসবে। এখানে 7টা নন নাল, মানে 7টাই হচ্ছে ঠিক আছে, একটা হচ্ছে গিয়ে এন্ট্রি হয়নি। আর এখানে ডেটাগুলো দেখেন ফ্লোট 64। ফ্লোট মানে আমরা কি পড়েছিলাম? ফ্লোট মানে হচ্ছে যেগুলো হচ্ছে দশমিক সংখ্যা, পয়েন্ট ভ্যালিউ, এটাও হচ্ছে আমাদের ও বলে দিচ্ছে। তারপর দেখেন সিটি, সিটিতেও বলা হচ্ছে 8টা নন নাল, মানে সবগুলো ডেটা পারফেক্টলি ইনপুট দেয়া আছে। এটার হচ্ছে অবজেক্ট, মানে হচ্ছে এখানে ক্যাটাগরিক্যাল ডেটা আছে, টেক্সট জাতীয় ডেটা আছে। এরপর অ্যানুয়াল ইনকাম খেয়াল করেন, অ্যানুয়াল ইনকাম হচ্ছে 7টা নন নাল, মানে 7টা ঠিক আছে, একটাই সমস্যা আছে, এটা হচ্ছে গিয়ে ফ্লোট 64, মানে হচ্ছে পয়েন্ট ভ্যালিউ। পারচেসড প্রোডাক্ট, এখানেও 8টা নন নাল এসছে, মানে সবগুলো ডেটা হচ্ছে ও হচ্ছে এন্ট্রি নিয়েছে। অবজেক্ট মানে হচ্ছে টেক্সট জাতীয় ডেটা বা হচ্ছে ক্যাটাগরিক্যাল ডেটা। এরপর হচ্ছে ডেটা টাইপ গুলো আপনাকে আরেকবার বলেছে। ফ্লোটে হচ্ছে ফ্লোট টাইপের ডেটা 2 ধরনের আছে, ইন্টিজার 1 ধরনের আছে, অবজেক্ট আমরা পেয়েছি 3টা কলামে। এরপর মেমোরি কতটুকু ইউজ হচ্ছে এটাও আপনাদের বলে দেওয়া থাকবে। যখন আপনাদের মেমোরি ইউজ নিয়ে হচ্ছে আসবে, তখনও আপনারা এখান থেকে একটা ধারণা পেতে পারবেন। তো এইভাবে কিন্তু আমরা সহজে ছোট্ট ছোট্ট কমান্ড গুলো দিয়ে অনেক কিছু আইডেন্টিফাই করতে পারি। এটার উপর ভিত্তি করেও কিন্তু আমরা অনেক কিছু সলভ করতে পারি। মানে এইটা দেখার পর আমরা এক ধারণা পেয়ে গেলাম যে আমাদের ডেটা সেটটা আসলে কেমন, কয়টা ইন্ডেক্স আছে, কয়টা রো আছে, কয়টা কলাম আছে, কি ধরনের ডেটা টাইপ নিয়ে আমরা কাজ করছি, এরপর কোথায় হচ্ছে কেউ এন্ট্রি নেয়নি, নাল ভ্যালিউ আছে কিনা, আমাদের ডেটা ক্যাটাগরিক্যাল না নিউমেরিক্যাল। তো এই একটা ফান্ডামেন্টাল ইনফরমেশন কিন্তু আমরা এইটুকু করে পেয়ে যাচ্ছি, এটা খুবই হেল্পফুল। আচ্ছা, এরপর আমি চলে যাচ্ছি হচ্ছে আরেকটা ডেটা সেটে, যেখানে হচ্ছে আমরা একটু কাজ করেছি। এখানেও সেম ডেটা, সে এতটুকু। এরপর আপনারা আরেকটা ছোট্ট কমান্ড দিয়ে আপনার নাল ভ্যালিউ গুলো পেতে পারেন। সেটা হচ্ছে কমান্ডটা বা সিনটেক্সটা হচ্ছে ডিএফ ডট, যে ভ্যারিয়েবলটা আপনারা ব্যবহার করবেন, এখানে ডিএফ ব্যবহার করা ছিল, সেই ভ্যারিয়েবল ডট ইজ নাল ফাংশন ডট সাম, মানে কোনো নাল ভ্যালিউ যদি থাকে তাহলে সেটা যোগফল আমাকে শো করো। তো এই লাইনটা দিয়েও আপনি কিন্তু একটা শুধু রিপোর্ট, ধরেন যে আপনি এই রিপোর্টটা হচ্ছে আপনার অনেক ডিফিকাল্ট লাগছে, এত কিছু ইনফরমেশন একসাথে, তো আমি হচ্ছে যে কলামের মধ্যে নাল ভ্যালিউ আছে ওইটা আপনি দেখতে চাচ্ছেন, যে আমি একদম একটা লাইনে দেখবো, শুধুমাত্র এইটুকু আমাকে দেখাও।
তখন আপনারা কি ফাংশন ব্যবহার করবেন? ইজ নাল ফাংশন। আর সাম ফাংশনটা এখানে ব্যবহার হয়েছে একসাথে, যাতে প্রত্যেকটা যোগ করে আপনাকে দেখায়। যেমন জেন্ডারের মধ্যে একটা এন্ট্রি নেই, এখানে যদি 2টা না থাকতো তাহলে 1+1 যোগ করে আমাদের 2 দেখাতো। আরেকটা যদি 3টা কলামে না থাকতো বা ওইখানে হচ্ছে ও 4টা না পেতো, তাহলে 1 1 1 1 4টা যোগ করে আমাদের দেখাতো। তো এটা সহজ করার জন্য ইসনাল ফাংশনের সাথে সাম ফাংশনটা ব্যবহার হয়েছে। আর প্রিন্ট কেন ব্যবহার হয়েছে? আমাদের আউটপুট দেওয়ার জন্য হচ্ছে আমরা প্রিন্ট ফাংশন ব্যবহার করি। তো ফাংশনের মধ্যেও ফাংশন ব্যবহার করা সম্ভব, আর এটা হচ্ছে অনেকবার হয়। আচ্ছা, এখানে দেখেন যে সবগুলো চলে আসছে এবং হচ্ছে আপনার শেষে ডেটা টাইপটাও আপনাকে শো করছে যে এটা ইন্টিজার। আচ্ছা, ডেটা টাইপ হচ্ছে আচ্ছা ইন্টিজার 64, মানে হচ্ছে আপনার রেজাল্ট ইন্টিজারে দেখাচ্ছে, এটা বলছে। এরপর আমি আপনাদের বলেছিলাম অবশ্যই আপনারা যখন র ডেটা পাবেন অবশ্যই কপি করে ফেলবেন। কপি করা অনেক বেশি সহজ। একটা ভ্যারিয়েবল তৈরি করবেন যে কোনো নামে, যেটা হচ্ছে আপনাদের জন্য এফিশিয়েন্ট হয়, আপনাদের মনে রাখতে সুবিধে হয়, অবশ্যই রিজার্ভ কিওয়ার্ড ছাড়া, যেটা ভ্যালিড। নাম দিবেন ইকুয়ালস অ্যাসাইন, যেটা অ্যাসাইনমেন্ট অপারেটর। এরপর আপনার ভ্যারিয়েবল যেখানে আপনার ডেটা সেটে স্টোর করা আছে ডট কপি ফাংশনকে কল করে দিবেন। আপনার পুরো ডেটা সেটটা আপনার এই ভ্যারিয়েবলের মধ্যে কপি হয়ে আপনার কাছে চলে আসবে। এরপর আপনি এটাকে হচ্ছে গিয়ে চেঞ্জ করতে পারেন। যদি আমাদের ভুল হয়ে যায় সমস্যা নেই, কারণ আমাদের কাছে রিয়েল ডেটাটা কিন্তু থাকবে। যদি ভুল হয়ে যায় আমরা কিন্তু ওইটাকে বাদ দিয়ে আবার করতে পারবো। তো একটা কপি করে নেওয়া মানে একটা সেফ একটা অ্যাপ্রোচ বলা যায়, যেহেতু খুব সহজ। একটা লাইন দিয়ে এমন হতে পারে যে আপনি ওটা রিসার্চ করছেন একাডেমিক্যাল লেভেলে, তখন আপনার সুপারভাইজার বলল যে আপনার কাজটা আসলে হয়নি, তখন আপনি খুব সহজে আবার প্রথম থেকে শুরু করতে পারবেন। কিন্তু আপনি যদি আবার ডেটা সেটটাকে চেঞ্জ করে ফেলেন, আবার ডাউনলোড করা, আবার একটা অনেক কিছু একটু টাইম কনজিউমিং হয়ে যায়। এমন না যে ইম্পসিবল, পসিবল, কিন্তু কমপ্লেক্সিটি আসলে বেড়ে যায়। এজন্য একটা সেফ অ্যাপ্রোচ হচ্ছে কপি করে নেওয়া। আচ্ছা, এবার দেখেন এখানে লেভেল এন্ড এনকোডিং করা হয়েছে প্রোডাক্টের মধ্যে। প্রোডাক্ট আমাদের কোনগুলো ছিল? প্রোডাক্ট ছিল হচ্ছে গিয়ে পারচেজ প্রোডাক্ট, ল্যাপটপ, মোবাইল, ট্যাবলেট, 3টা আমাদের ডিভাইস ছিল। আমরা হচ্ছে এই টেক্সটে রাখতে পারবো না, আমরা ক্যাটাগরিক্যাল ডেটাগুলো রাখতে পারবো না। এটা হচ্ছে মেইন কনসেপ্ট। এটাকে আমি কোনোভাবে আমাদের নিউমেরিক্যাল ওয়েতে কনভার্ট করা লাগবেই। কিভাবে করব? প্রথম আমরা যে অ্যাপ্রোচটা দেখব সেটা হচ্ছে গিয়ে লেবেল এনকোডিং, মানে লেবেলকে আমরা এনকোডিং করে দিব। আর এটা হচ্ছে আপনাদের হ্যাশট্যাগ কেন ব্যবহার করা হয়? হ্যাশট্যাগ হচ্ছে কমেন্ট করার জন্য। এটা কিন্তু আমাদের মেশিন পড়ে না, এটা হচ্ছে আমাদের মনে রাখার জন্য। যেমন উপরে আমি রেখেছি মেক আ কপি। তো আপনাদের পরবর্তীতে মনে রাখার জন্য হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে আপনারা কমেন্ট করে রাখতে পারেন যে লাইন আপনি কি করেছেন, কারণ অনেক সময় আমরা ভুলে যাই নিজেরা কি করেছি। তো আমরা কমেন্ট করে রাখতে পারবো, লিখে রাখতে পারবো। আর যারা হচ্ছে গিয়ে এনরোল করেছেন তারা সবাই হচ্ছে অ্যাক্সেস পাবেন গুগল ক্লাসরুমে। সেখানে হচ্ছে আমরা কোড, ডেটা সেট এবং নোট সবগুলো হচ্ছে ইন্ডিভিজুয়ালি আপলোড করে দিব। এরপর দেখেন এখানে ডিএফ কপি ব্যবহার হয়েছে, ওই ভ্যারিয়েবলটা যেই ভ্যারিয়েবলটার মধ্যে আমি কপি করেছি। এরপর আপনারা দিবেন থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেটের মধ্যে আপনারা একটা নতুন ভ্যারিয়েবলের নাম লিখবেন। এই ভ্যারিয়েবলের নাম কি? এটা হচ্ছে আপনাদের নতুন কলামের নাম। প্রোডাক্ট, উপরের প্রোডাক্ট পারচেজ প্রোডাক্ট ছিল, পারচেজ প্রোডাক্টটাকে আমি হচ্ছে নমিনাল একটা ওয়েতে কনভার্ট করব, মানে নাম্বার চলে আসবে। ল্যাপটপের জন্য 0, এরপরেরটার জন্য 1, এরপরেরটার জন্য 2। তো এটার জন্য আমি প্রোডাক্ট আন্ডারস্কোর এলই দিয়ে একটা নতুন কলাম নেম ডিসাইড করলাম। এটা আপনারা যে কোনো নাম ব্যবহার করতে পারেন। এরপর অ্যাসাইনমেন্ট অপারেটর, এরপর লেবেল ইনকোডার ফাংশন আপনারা পেয়ে যাবেন সরাসরি। এটা কিন্তু প্রিডিফাইন্ড থাকে, শুধুমাত্র আমাদের কল করা লাগে। লেবেল এনকোডার ফাংশন ডট, এরপর আমরা আরেকটা ফাংশন কল করব যেটার নাম হচ্ছে ফিট ট্রান্সফর্ম, মানে একটা থেকে আরেকটায় হচ্ছে গিয়ে ও যে ট্রান্সফর্ম হবে তার জন্য এই ফাংশনটা ব্যবহার করা হয়। এখানে আমি কি করব? আমার হচ্ছে গিয়ে যেই ভ্যারিয়েবলটা আছে
যেটার মধ্যে আমার পুরো ডেটা সেটটা আছে ডিএফ কপি, ওইটার নাম লিখবো এবং যেই ভ্যারিয়েবলটা আমি পরিবর্তন করতে চাই ওই ভ্যারিয়েবলের নাম আমি থার্ড ব্র্যাকেটে একবার লিখে দিব। সিনটেক্স একই, অনেকটা সূত্রের মতো, আমাদের মনে রাখতে হবে, মনে না রাখলেও হবে, কারণ হচ্ছে আমাদের কাছে কিন্তু অনেক হেল্প আছে, আমরা যে কোনো সময় যে কোনো রিসোর্স অ্যাক্সেস করতে পারি। আর আপনারা কিন্তু এই কোডগুলো পাবেন, আপনারা বাসায় যারা হচ্ছে পড়বেন অবশ্যই এগুলো হচ্ছে চেঞ্জ করবেন নিজে নিজে, তখন দেখবেন অনেক কিছু আইডিয়া হয়ে যাচ্ছে। এরপর দেখেন প্রোডাক্ট ডিএফ কপি, এটা হচ্ছে আমি হচ্ছে দেখতে চাই। তো আমি এটুকু আরেকবার বলি, প্রথমে হচ্ছে আমি কপি যে ভ্যারিয়েবলটা, সেখানে আমি প্রথমে একটা থার্ড ব্র্যাকেটে নিব, এখানে আমি নতুন কলামের নাম দিব নিউ কলাম, এটা অন্য কিছু হতে পারে। অ্যাসাইনমেন্ট অপারেটর মানে ইকুয়াল সাইন, এরপর আমি দুটো ফাংশন কল করব, একটা হচ্ছে লেবেল এনকোডার, সাথে হচ্ছে ফিট ট্রান্সফর্ম ফাংশন। ফিট ট্রান্সফর্মের মধ্যে আমি ওই কলামটার নাম অবশ্যই দিব যাকে আমি পরিবর্তন করতে চাই। এখানে ডিএফ কপি যেটার মধ্যে হচ্ছে ডেটা সেটটা আছে এবং ওই কলামটার নাম যেটা হচ্ছে আমরা পরিবর্তন করতে চাচ্ছি অবশ্যই থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিবেন এবং কোটেশন থাকবে। এরপর এটাকে আমি কপি করে নিব। তো আমি একটু দেখছি যেহেতু একসাথে করা আছে, এই দেখেন এই কাজটা হয়েছে এইখানে। প্রোডাক্ট লে নামক যে হচ্ছে ভ্যারিয়েবলটা ছিল, এইটা হচ্ছে ওইটাও আছে, আমরা ডিলিট করিনি, পারচেজ প্রোডাক্ট হচ্ছে এটা মোবাইল, ট্যাবলেট, ল্যাপটপ। তো এখানে মোবাইলকে ও হচ্ছে যে ক্যাটাগরিতে সেটা হচ্ছে ওয়ানে ফেলেছে মোবাইলকে, এরপর হচ্ছে আমাদের ট্যাবলেট ছিল সেটাকে হচ্ছে টুতে ফেলেছে এবং ল্যাপটপকে জিরোতে ফেলেছে। এরপর আবার আমাদের এসছে মোবাইল, ট্যাবলেট, ল্যাপটপ, আবার ট্যাবলেটটাকে টুতে ফেলেছে। লাস্টে হচ্ছে এখানে দেখেন মোবাইল, আর এখানে হচ্ছে গিয়ে প্রোডাক্ট লেতে ওয়ান। তো এইভাবে হচ্ছে আপনি মেশিনকে বুঝাচ্ছেন, মেশিন কিন্তু এই কলামটা বুঝতে ওর জন্য অনেক বেশি ডিফিকাল্ট, ও ক্যাটাগরিক্যাল ডেটা বুঝতে পারে না। তো এইভাবে হচ্ছে গিয়ে এভাবে মানে হচ্ছে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে, একটা থেকে আরেকটা রূপান্তর হয়ে যাচ্ছে। এটা হচ্ছে গিয়ে আমাদের, আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের লেবেল এনকোডিং প্রোডাক্টের ক্ষেত্রে। এখন আমি চলে যাই আমার পিডিএফ এ, দেখেন তো পিডিএফটা কি দেখা যাচ্ছে, স্পষ্ট দেখতে পাচ্ছেন? জি আপু, দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে? আমাকে একটু জানান। আচ্ছা ধন্যবাদ তৌহিদ হাসান ভাইয়া। আচ্ছা, ওয়ান হট এনকোডিং এটা কেন ব্যবহার করি? এরপর আমরা আরেকটা হচ্ছে এনকোডিং দেখব যেটাকে বলা হয় ওয়ান হট এনকোডিং। এখানেও কনভার্ট আ ক্যাটাগরি কলাম ইনটু সেপারেট কলাম ফর ইচ ভ্যালিউ। এখানে ধরেন আমাদের সিটি আছে ঢাকা, চিটাগং, রাজশাহী, এরকম তো আমাদের 8টা বিভাগ আছে, বা আমরা যদি জেলা নিয়ে কাজ করি তাহলে আমাদের 64টা জেলা আছে। এটাকে আমরা কি করে লেভেল এনকোডিং এর মধ্যে ফেলবো? 0 1 2 এটা ওর জন্য সহজ হয়, কিন্তু মেশিনের আরেকটা লিমিটেশন হচ্ছে গিয়ে আপনি যখন ওকে লেভেল এনকোডিং এ ফেলে দেন 0 1 2 3 4 5 6 7, ও মনে করে কি যেই ভ্যালিউ গুলো বড় তার হচ্ছে তার প্রায়োরিটি অনেক বেশি, ওর হচ্ছে এটা ধারণা হয় যে ওর নাম্বারটা আসলে বেশি, এর মানে ওর প্রায়োরিটি বেশি, তখন ও অন্যভাবে প্যাটার্ন তৈরি করে কমপ্লেক্সিটি বাড়িয়ে ফেলে। এর জন্য যখন আপনার কাছে অনেক অনেক ক্যাটাগরিক্যাল ডেটা থাকে এবং এটার ভ্যারিয়েশন অনেক হয়, পারমিউটেশন অনেক বেশি করা সম্ভব, তখন আমরা কিন্তু লেবেল এনকোডিং করতে পারবো না। আপনার ডেটা সেটটা যদি এমন হয় যে অনেক অনেক ডেটা, ভিন্ন ভ্যারাইটি আছে, তখন আমাদের হচ্ছে ওয়ান হট এনকোডিং অনেকটা সেফ। ওয়ান হট এনকোডিংটা একটু স্লাইটলি কন্ডিশনাল টাইপের, সেখানে লিখতে একটু ঝামেলা হয়, তো আমি চেষ্টা করছি। ধরেন
দেখেন তো দেখা যাচ্ছে? ও। পেন্সিলটাই হারিয়ে গেল। দেখা যাচ্ছে এভরিওয়ান? দেখেন তো? একটু জানাবেন। তৌহিদ ভাইয়া, আহমেদ ভাইয়া, ওকে। দেখেন আমাদের একটা টেবিল আছে। ধরেন এখানে আমাদের একটা ছোট্ট টেবিল আছে যেখানে হচ্ছে আমার যে কলামটার নাম সেটা হচ্ছে গিয়ে কালার। এখানে ৩টা কালার আছে। রেড, এরপর হচ্ছে বারবার পেন্সিলটা হারিয়ে গেলে এখানে লেখাই যাবে না। কে ধরেন হচ্ছে আমাদের ৩টা ডেটা আছে, রেড এবং হচ্ছে ব্লু। এটা হচ্ছে আপনাদের একটা কলাম যেখানে হচ্ছে দুটো ডেটা আছে, আমরা বলতে পারি রেড এবং ব্লু। কিন্তু যখন আমরা ওয়ান হট এনকোডিং করব, ওয়ান হট এনকোডিং মানে হচ্ছে প্রত্যেকটা কলামই একটা নতুন কলাম হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করে। যেমন কালার কলাম পরিবর্তন হয়ে যাবে এবং হচ্ছে আমাদের যে নতুন কলাম তৈরি হবে দুইটা, সেটা হচ্ছে গিয়ে প্রথমটার নাম থাকবে রেড, পরেরটার নাম থাকবে হচ্ছে ব্লু। এবং ধরেন আপনার প্রোডাক্টটা হচ্ছে ল্যাপটপ, যার মাত্র দুইটা মাত্র এলিমেন্ট আছে। সহজ করার জন্য ধরলাম, যদি এমন হয়ে থাকে আপনার প্রোডাক্টটা রেড, তাহলে আমরা এখানে দিব হচ্ছে 1। পরের ধরেন আরো আইডি আছে, ওইটা অন্য কালারের ব্লু, তখন এখানে আমরা বসাবো 0। আবার আপনার আরেকটা প্রোডাক্ট আছে, এটা হচ্ছে এই কলামের আইডি অনুযায়ী এটা আসলে সত্য না, এটা একটা ব্লু না, তখন এটা 0। কিন্তু এই আইডিতে গিয়ে দেখলেন এটা আবার ঠিকই হচ্ছে ব্লু, তখন এখানে 1। মানে ওয়ান হট এনকোডিং এর যেই লজিকটা, আপনার কাছে যেই ডেটাটা থাকবে কলামের, কলামের প্রত্যেকটা এলিমেন্টই নিজে একটা কলাম হিসেবে আত্মপ্রকাশ করবে এবং ওর জন্য যে বিষয়টা সত্য সেখানে ও 1 দিবে, আর ওর জন্য যে বিষয়টা ফলস, যেটা সাধারণত সার্কিটে হয় ট্রু ফলস, ওর জন্য ফলস, ওইখানে ও 0 দিয়ে দিবে। তো 0 1 0 1 একটা কম্বিনেশন তৈরি হবে এবং ওর জন্য যেই কলামের যে বিষয়টা সত্য ওইটাই শুধু 1 থাকবে আর বাকি সবগুলো মিথ্যা থাকবে, মানে ওইখানে আমরা 0 বসাবো। প্রত্যেকটা ক্যাটাগরি হয়ে যাবে ইন্ডিপেন্ডেন্ট এবং ইচ ক্যাটাগরি ইজ ইন্ডিপেন্ডেন্ট। এখানে হচ্ছে সমস্যা হবে না, কোনো ক্যাটাগরি হচ্ছে কারো উপর ডিপেন্ডেন্ট থাকবে না। এই বিষয়টা আসলে এখানে ব্যবহার হয়, এটাই হচ্ছে ওয়ান হট এনকোডিং। এখানে হচ্ছে আমরা যে ক্যাটাগরিক্যাল ডেটা পাচ্ছি সেটা হচ্ছে সিটি, ঢাকা, চিটাগং, খুলনা, সিলেট। প্রত্যেকটা এলিমেন্ট নিজে নিজে আত্মপ্রকাশ করবে একটা কলাম হিসেবে। এবং ধরেন আপনি হচ্ছে যে রিলেশন তৈরি করবেন টেবিলের সাথে, আপনি হচ্ছে খেয়াল করছেন আপনার কাস্টমারের আইডির উপর, ওই আইডির উপর ভিত্তি করে ও চেক করবে এই আইডির কাস্টমার কি ঢাকা সিটির। যদি এটা সত্য হয় তখন ওই কলামে 1 বসাবে। আর প্রত্যেকটা কিন্তু মিথ্যে হয়ে যাবে, কারণ অন্যান্য আইডির কাস্টমার হয়তো চিটাগং থেকে এসছে, সিলেট থেকে এসছে, খুলনা থেকে এসছে, অন্যান্য জেলা থেকে এসছে, তখন ওই ঘরগুলো কিন্তু 0 বসবে। তো এইভাবে ওয়ান হট এনকোডিংটা কাজ করে।
একটু কি সহজ হয়েছে, না হচ্ছে এখনো সমস্যা হচ্ছে? একটু আমাকে জানাবেন। জি ভাইয়া। আমার একটা কোশ্চেন আছে, জি সেটা হলো আপনি একটা হলো ওয়ান হট এনকোডিং, আর একটা উপরে একটু উপরে যাবেন, জি জি। একটা লেভেল এনকোডিং, কেমন? তো হুম আমি হুম একটা রিসেন্টলি একটা ডাটা সেট নিয়ে কাজ করতেছি ব্যাংকের। তো সেখানে হলো আপনার দেখা যাচ্ছে আপনার বিভিন্ন ক্লায়েন্ট লোন নিচ্ছে। তো হুম হুম তাদের লোন গ্রেডিং করা আছে এ, ট্রিপল এ, বি, সি, ডি, এতে ৮টার মতো আছে গ্রেডিং করা। হুম ৮টা গ্রেডিং কে যখন আমি লেভেল এনকোডিং করি, হুম। তখন সেটা ইকুয়াল কনভার্ট হয়ে যাচ্ছে। 1 2 3 4 এভাবে হয়ে যাচ্ছে লেভেল এনকোডিং হ্যাঁ করলে। কিন্তু এ গ্রেড মানে ভালো, আবার বি, সি মানে হলো আপনার মানে একটা ওয়ার্স্ট ক্যাটাগরি। তাহলে এদেরকে আপনার তো কোনোভাবে লেভেল এনকোডিং করলেও হচ্ছে না, ওয়ান হট এনকোডিং করলেও হচ্ছে না। কারণ এদের তো প্রবাবিলিটি দিয়ে করতে হবে। মানে এদের রিস্ক, হ্যাঁ, কারো রিস্ক বেশি, আসলেই কারো হ্যাঁ, কারণ এখানে তো প্রায়োরিটি চলে আসছে। প্রায়োরিটি চলে যাচ্ছে। এই ক্ষেত্রে কি করা যায় বলুন তো একটু? ওকে, এই সমস্যাটা একটু আসলে জটিল। এখানে হচ্ছে গিয়ে আপনি কি আমার কোশ্চেনটা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ জি ভাই, আমি বুঝতে পেরেছি কারণ আমি যে একবার লেভেল এই এনকোডিং করে দিয়ে দেখলাম, আবার ওয়ান হট এনকোডিং করে দেখলাম। দুটাতেই কিন্তু আপনার লাস্টে রেজাল্ট ভালো আসে, আপনার ইয়াগুলা প্রিসিশন, রিকল এগুলো ভালো আসতেছে, কিন্তু আমার কাছে তো ওয়েট সমান ক্যারি করতেছে না। মানে আমার কাছে ইয়ে আসতেছে না। হ্যাঁ, এখানে ডেটা সেটটা আমি যতটুকু বুঝলাম, আপনার হচ্ছে ডেটাটা এমন ভাবে করা যেটা হচ্ছে প্রায়োরিটি মেজার করছে, তাই না? প্রায়োরিটি মেজার করতেছে। হ্যাঁ, এখন লেবেল এনকোডিং এর ক্ষেত্রে লেবেল এনকোডিং দিয়ে হচ্ছে আসলে 0 থেকে 7 পর্যন্ত যাচ্ছে, কিন্তু এটা আপনার কাছে এফিশিয়েন্ট লাগছে না। না, প্রায়োরিটি হচ্ছে না, কারণ 1 নাম্বার ধরতেছে আপনার ইয়েকে, ধরেন আপনার যে এ, হুম হুম। আবার 7 নাম্বারে যাচ্ছে হলো যে মানে এফ গ্রেডে। তাহলে 7 নাম্বারটা ওয়েট তো আর বেশি পাচ্ছে। তাহলে আহ, এটা কি মানে আর হচ্ছে কোনোভাবে কি এটাকে আমি মানে রিভার্স করা সম্ভব না? লাস্টে আমি পরে ম্যাপিং করে করছি, ম্যাপিং করে ম্যাপ করে ওইটাকে রিভার্স করে ওয়েটে নিচ্ছি আর কি, এভাবে করে করছি। ঠিক আছে কিনা মানে এটাকে আমি এনকোডিং করি নাই, ম্যাপিং করে ওয়েট এতে নিচ্ছি। ওকে, আচ্ছা ভাই, আমি হচ্ছে আপনাকে পরের ক্লাস এটা নিয়ে একটু জানাচ্ছি। আচ্ছা, এটা একটা জাস্ট আমি এটা আরেকটা আসলে হ্যাঁ, এটা হ্যাঁ, আরেকটা আপনি এনকোডিংটা কি ফেসার সিলেকশনের পরে হবে না আগে হবে? বুঝিনি ভাই, আরেকবার বলবেন? আপনি ধরেন এখানে এনকোডিং করে ফিচার ফেললেন, ফিচার সিলেকশন। হ্যাঁ ফিচার আচ্ছা সিলেকশন আচ্ছা। এনকোডিং করে ফেললেন আপনি অন দা বেস অফ ক্যাটাগরিক্যাল যেসব কলাম গুলো আছে, তাহলে ফিচার সিলেকশনটা কি এটা পরে হবে নাকি আগে? আগে ফিচার সিলেকশন হবে অন দা বেস অফ এই কোরিলেশন বা বিভিন্ন মেথড দিয়ে, নাকি এনকোডিং হবে, কোনটা আগে হবে? এখানেও একটা বিষয় আছে, আমরা হচ্ছে প্রথমে আমাদের ডেটা সেটটা দেখি, এরপর কিন্তু প্রি প্রসেসিং করি, এরপর হচ্ছে ফিচার সিলেকশন করি আমাদের যেগুলো রিকোয়ারমেন্ট থাকে, এরপর হচ্ছে তারপরে আমরা বাদ এনকোডিং। দিয়ে দিই। হ্যাঁ, তো আপনি যদি প্রথমেই হচ্ছে শিওর থাকেন যে আপনার ফিচার আসলে কোনগুলো আপনার জন্য ক্রুশাল, সেই ক্ষেত্রে আপনি ফিচার ধরে ধরে কিন্তু ওটার উপর এনকোডিং করতে পারবেন, আপনার জন্য সহজ হবে যদি আপনার জানা থাকে যে কোন ফিচার নিয়ে কাজ করলে আপনার অপটিমাল রেজাল্ট আসছে। আসলে এটা রাইট, ডিপেন্ড মানে করে। তাদের কোরিলেশনটা আমার ভালো পাচ্ছি, আমি ওদেরকে নিয়ে তো কাজ করবো। হুম হুম হ্যাঁ, হুম। তখন আপনি ওই আপনি যে একটু, হুম, হ্যাঁ আমাকে একটু ম্যাপিং এর ব্যাপারটা একটু আমাকে জেনে নেক্সট ক্লাসে একটু এ করলে ভালো হবে, বা আমি হ্যাঁ আপনাকে আমার আমাকে একটু কাজটা আমি শেয়ার করবো আপনাকে, যদি আপনার ডেটা সেটটা আমাকে একটু আরো একটু ভালো করে আইডিয়া দিবেন। আমি ডেটা সেটটা দেখলে একটু বসলে হচ্ছে ভালো করে হচ্ছে একটু অ্যানালাইজ করলে আপনাকে একটা অপটিমাল। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে স্ন্যাপশট তুলে আমি পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে। ওকে ওকে, ঠিক আছে। এরপর আচ্ছা, বাকিদের জন্য আমরা চলে যাচ্ছি। দেখেন এখানে কিন্তু আসলেই প্রবলেম হয় যখন আমরা ডেটা নিয়ে কাজ করি। লেভেল এনকোডিং কারোর জন্য কাজ করে, কারোর জন্য আবার ওয়ান হট এনকোডিং কাজ করে, আবার আমরা আরেকটা দেখবো ফ্রিকোয়েন্সি এনকোডিং। তো আমাদের ডেটা সেটের উপর আসলে ডিপেন্ড করে কাজ করে। আমি আসলে এখানে এক্স্যাক্টলি বলতে পারছি না যে কখন কোনটা এটাই হবে, এটা কিন্তু বলা যায় না। অনেক সময় এই যে ভাইয়া কাজ করছে, ভাইয়া আসলে বুঝতে পারছে আসলে আমাদের কিভাবে এক একটা প্রবলেম আছে যেটাকে আমরা সলভ করতে হয়। এটাই হচ্ছে আমাদের আসলে লার্নিং প্রসিজার। এরপর দেখেন ওয়ান হট এনকোডিং মানে যে কলামটা আসলে আমরা হচ্ছে ওয়ান হট ওয়ান ওয়ান হট এনকোডিং এ নিব, সে প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে কলাম হয়ে যাবে, এবং ওর জন্য যা সত্য সেটা ওয়ান, ওর জন্য যা মিথ্যা সেটা হয়ে যাবে
0। যেমন হচ্ছে আমরা যদি কোডিং এ চলে যাই, দেখেন তো দেখতে পাচ্ছেন কিনা? বাকিটা আমাকে একটু জানাবেন দেখতে পাচ্ছেন কিনা। দেখা যাচ্ছে। ওকে, দেখেন এখানে ওয়ান হট এনকোডিং করা হয়েছে। কার উপর করা হয়েছে? সিটির উপর করা হয়েছে। ডিএফ কপি, যে ভ্যারিয়েবলটার মধ্যে আমাদের ডেটা সেটটা কপি করা আছে ওইটাকে হচ্ছে আমরা অ্যাক্সেস করলাম বা লিখলাম। এরপর আমাদের যে পিডি, যেটা হচ্ছে প্যান্ডাসের একটা এলিমেন্ট শর্ট ফর্ম, সেটাকে আমরা ব্যবহার করলাম পিডি ডট। এখানে আপনারা যে ভ্যারিয়েবলটা ব্যবহার করবেন ওয়ান হট এনকোডিং এর জন্য, যেটা হচ্ছে গেট ডামিস ফাংশন, এখানে যদি আমরা এই ফাংশনটা কল করি সেখানে কিছু প্যারামিটার প্রোভাইড করতে হয়। এখানে আমরা প্রথমে কি দিয়ে দিব? প্রথমে আমরা দিব যেই ভ্যারিয়েবলের মধ্যে আমার ডেটা সেটটা আছে, কপি ভ্যারিয়েবলের মধ্যে। এরপর কোন কলামে আপনি কাজ করতে যাচ্ছেন, কোন কলামকে আপনি ওয়ান হট এনকোডিং এ ফেলতে যাচ্ছেন, কলামস লিখবেন। এখানে এস দিবেন অবশ্যই, এটা সিনট্যাক্স এর উপর ভিত্তি করে হয়। আমি অনেক ভুল করেছিলাম, এস দেইনি, এরর চলে আসছিল। এরপর আমার একদিন সময় লেগেছে এটা বুঝতে, আমি এস দেইনি। তখন এতটাও বেশি হচ্ছে কি বলে এআই এত বেশি এফিশিয়েন্ট ছিল না, ভুল এটা বের করতে আমার সময় লেগে গেছিল। তারপর দেখেন এখানে হচ্ছে অবশ্যই এখানে যেই ভ্যারিয়েবলের আপনি, ভ্যারিয়েবল না, যে কলামে কাজ করবেন সেই কলামের নাম দিবেন এবং আপনি কোন ডেটা টাইপে কনভার্ট করতে চাচ্ছেন এটা অবশ্যই জানাবেন। ডি টাইপ ইকুয়াল, এখানে ইন্টিজার এর শর্ট ফর্ম আইএনটি, যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। দেখেন এটার জন্য কি হলো, এটার জন্য আমাদের একটা দুইটা, এই দেখেন সিটি চিটাগং, সিটি ঢাকা, সিটি খুলনা, সিটি সিলেট। দেখেন এখানের কাস্টমার অনুযায়ী প্রোডাক্ট অ্যালি, এটা দিয়ে আমরা করেছিলাম যে ওয়ান হচ্ছে গিয়ে মোবাইলের জন্য ছিল। এই মোবাইলটা আসলে কে কিনেছে? দেখেন চিটাগং এর যে, সে কিনেছে ওয়ান এখানে, কিন্তু বাকিগুলো কিন্তু সে কিনেনি। এর জন্য ওই বাকি প্রোডাক্টের আইডিতে হচ্ছে, অথবা আপনি প্রোডাক্ট কাস্টমার আইডি ধরেন অথবা পারচেস প্রোডাক্টের উপর করেন, এগুলো 0। সিটি ঢাকা থেকে শুধুমাত্র 2 নাম্বার ইন্ডেক্সে যে আছে সেই কিনেছে, এরপর 7 নাম্বার ইন্ডেক্সে যে আছে সেই কিনেছে, বাকি সবগুলো 0। এরপর সিটি খুলনা হচ্ছে গিয়ে 4 নাম্বার ইন্ডেক্সে 1 আছে, মানে হচ্ছে 4 নাম্বার ইন্ডেক্সে যে প্রোডাক্ট আছে সেটা হচ্ছে খুলনা থেকে কেনা হয়েছে। এরপর সিলেটে যান, যেটা হচ্ছে 3 তে আছে এবং হচ্ছে গিয়ে 6 এ আছে, সেখানে হচ্ছে গিয়ে 1 আছে। এছাড়া বাকিগুলো হচ্ছে গিয়ে 0। এটা হচ্ছে গিয়ে ওয়ান হট এনকোডিং। প্রত্যেকটা কলাম, দেখেন আমরা যদি এই কলামটায় যাই, কলামটা এখানে সিটি, এই যে চিটাগং, ঢাকা, সিলেট, খুলনা, সিলেট, ঢাকা, এটাকে হচ্ছে আমি ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি না সরি ওয়ান হট এনকোডিং করে একটা নতুন করে হচ্ছে এনকোডিং করে দিলাম। এটা হচ্ছে একটা প্রসেস। এরপর আমি যদি আরেকটা প্রসেস নিয়ে কথা বলি, আরেকটা এনকোডিং নিয়ে কথা বলি, এবার হচ্ছে আমি আবার চলে যাচ্ছি আমার হচ্ছে পিডিএফ ট্যাব। দেখেন তো দেখা যাচ্ছে কিনা ফ্রিকোয়েন্সি এনকোডিং? একটু জানাবেন। মাস্টাফুল ভাইয়া, তৌহিদ ভাইয়া, ওকে। দেখেন ফ্রিকোয়েন্সি এনকোডিং আমরা কখন ব্যবহার করি? ধরেন আপনি হচ্ছে একটা ম্যানুফ্যাকচারার কোম্পানিতে অ্যানালাইসিসের কাজ করছেন অ্যানালিস্ট হিসেবে। এখন আপনার ডেটা, আপনার যে প্রোডাক্ট পারচেস হলো, আপনার পারচেসের যে ফ্রিকোয়েন্সি লেভেল সেটা দরকার। যে ধরেন জেন্ডার, আপনার ধরেন একটা শপের মধ্যে কে বেশি আসছে, মেল আসছে না ফিমেল আসছে, এই যে ফ্রিকোয়েন্সিটা যদি আপনি বের করে রাখতে পারেন তখন আপনার জন্য কিন্তু আপনার বিজনেসের জন্য খুব বেশি বেটার হয়। অথবা অ্যানালিস্ট হিসেবে আপনি তখন রিপোর্ট দিতে পারেন যে এই প্রোডাক্ট বেশি পারচেস করছে মেল অথবা ফিমেল। এরপর পারচেস প্রোডাক্ট ধরেন কি বেশি বিক্রয় হচ্ছে, আপনাদের সবচেয়ে বেশি বিক্রয়কৃত কোন প্রোডাক্টটা আছে,
ল্যাপটপ বেশি বিক্রি হচ্ছে, মোবাইল বেশি বিক্রি হচ্ছে, না ট্যাবলেট বেশি বিক্রি হচ্ছে। এরপর কোন সিটির মানুষ বেশি হচ্ছে আপনার দোকান থেকে পারচেজ করছে, ঢাকা থেকে করছে, চিটাগং থেকে করছে, না সিলেট থেকে করছে। এটা হচ্ছে আপনাদের সাহায্য করে ফ্রিকোয়েন্সি এনকোডিং। যদি আপনারা এই ফ্রিকোয়েন্সিটা পেতে চান যে কতবার ওকার হচ্ছে, কতবার ইনসিডেন্টটা রিপিটেডলি ঘটছে, তখন আমরা করি ফ্রিকোয়েন্সি এনকোডিং। দেখেন এখানে 3টা জেন্ডারের উপর ফ্রিকোয়েন্সি এনকোডিং করা সম্ভব, পারচেজ প্রোডাক্টের উপর ফ্রিকোয়েন্সি এনকোডিং করা সম্ভব, সিটির উপর ফ্রিকোয়েন্সি এনকোডিং করা সম্ভব। কেন ব্যবহার হয়? shows popularity of each category useful for ML models. এখন আপনি যদি আপনার ক্যাটাগরির কোনটা বেশি পপুলার প্রোডাক্ট, অথবা কখন কোন জেন্ডার বেশি এই প্রোডাক্টটা কিনছে, অথবা কোন সিটি বেশি পপুলারিটি পেয়েছে আপনার মানে হচ্ছে বিজনেসটা থেকে বেশি আপনি পপুলারিটি পেয়েছেন, এই ডেটাগুলো যদি আপনি অ্যাক্সেস করতে চান তখন কিন্তু আপনি ফ্রিকোয়েন্সি এনকোডিংটা ব্যবহার করতে পারেন। তো আমি যদি আমাদের ডেটা সেটেরটা দেখি, আচ্ছা এখানে শো দ্য প্রসেস কপি, আমি হচ্ছে কপিটা দেখতে চেয়েছিলাম যে আমাদের পুরো রিপোর্টটা আসলে এখানে দিয়ে দিয়েছে। এখানে শুধুমাত্র রিপোর্টটা এসছে লেবেল এনকোডিং, ওয়ান হট এনকোডিং, এরপর নিচে হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি এনকোডিংটা করেছি। দেখেন ফ্রিকোয়েন্সি এনকোডিং আমি জেন্ডার এবং প্রোডাক্টের উপর করেছি। এটা হচ্ছে ম্যান্ডেটরি না, এটা ডিপেন্ড করে সম্পূর্ণ ডেটাসেটের উপর। ডেটাসেট না দেখে আসলে এক্সাক্ট কিছু বলা সম্ভব না যে আপনার আর যেটা প্রয়োজন যে আপনি কি চাচ্ছেন, এটা হচ্ছে ফ্যাক্ট। এখানে একটা লুপ ব্যবহার হয়েছে, এটাকে বলা হয় ফর লুপ। যারা হচ্ছে স্যার হচ্ছে আপনাদের ভিডিও প্রোভাইড করবে পাইথনের, যারা একদম নতুন আমি অবশ্যই সাজেস্ট করব আপনারা হচ্ছে পাইথনের সেই 10টা ভিডিও দেখবেন। একদিন একটা দেখলেন, একটা একটা করে দেখলে অনেক এগিয়ে যাবে। তো স্যারা হচ্ছে আপনাদের প্রোভাইড করে দিবে আপনাদের গুগল ক্লাসরুমে, তো অবশ্যই সেই ভিডিওগুলো টিউটোরিয়ালগুলো একটু দেখবেন। তো এখানে হচ্ছে লুপ ব্যবহার হয়েছে। লুপ আমরা কখন ব্যবহার করি? যখন আমাদের একটা কাজ রিপিটেডলি করা লাগে, তার পরিবর্তে আমরা যদি ফর লুপ ব্যবহার করি ওই কাজটা আমাদের জন্য অনেক ইজি হয়। লুপ আমাদের অনেক বেশি কাজ যেটা ম্যানুয়ালি বারবার করতে হচ্ছে ওই কাজটাকে ও অনেকটা অটোমেটেড ওয়েতে করে দেয়। তো ফর লুপ, এখানে ফর ব্যবহার হয়েছে, এটা একটা রিজার্ভ ওয়ার্ড। ফরের ভেতর যে ডেটা রিড হয়ে আসবে সেটা কই থাকবে, তার জন্য একটা নতুন ভ্যারিয়েবল তৈরি করলাম কল নামে। কলামের শর্ট ফর্ম ইন, মানে হচ্ছে ও কাকে হচ্ছে রিড করবে, কার থেকে লুপটা কাকে পড়বে। লুপটা হচ্ছে রিড করবে জেন্ডারকে আর পারচেজ প্রোডাক্টকে, কারণ আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি এনকোডিং করব জেন্ডার আর পারচেজ প্রোডাক্ট। তার জন্য হচ্ছে ফর, এরপর একটা নতুন ভ্যারিয়েবল, এরপর ইন কার থেকে, তার ব্র্যাকেটের মধ্যে আপনি দুইটা যে ভ্যারিয়েবল, এখানে 3টা হতে পারতো, 4টা হতে পারতো, একটা হতে পারতো করে, এরপর কোলন, এটা সিনটেক্স অনুযায়ী। এরপর আমাদের যে নতুন কপি ভ্যারিয়েবল আছে সেটা ডিএফ কপি কলাম, এখানে প্লাস দিয়ে আপনি ফ্রিকোয়েন্সিটা লিখবেন, এটা হচ্ছে আমাদের রুলস, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি এনকোডিং এর সিনটেক্স। অ্যাসাইনমেন্ট অপারেটর, এরপর আমরা ডিএফ কপি সেটাকে আবার লিখবো। এরপর আমাদের যে লুপ, এটা কিন্তু রিড করে ফেলেছে, পড়ে ফেলেছে, এটাকে আমরা আরেকবার লিখবো। এবং এখানে একটা ম্যাপিং হয়েছে, এখানে ভ্যালু গুলো কিন্তু কাউন্ট হয়। কাউন্ট কিভাবে হয়? আপনাদের যে কপি কলামটা আছে ওইটাও রিড করবে, সাথে হচ্ছে কতবার ওকার হচ্ছে ইনসিডেন্ট ওটা হচ্ছে বারবার কাউন্ট করবে। ভ্যালিউ কাউন্ট ফাংশন আমি এর জন্য এখানে কল করলাম। ও রিড করবে ওই কলামটা স্পেসিফিক, আচ্ছা আমি হচ্ছে উপরে চলে গিয়েছি, স্পেসিফিক কলামটা কাউন্ট করবে আর সাথে সাথে হচ্ছে গিয়ে যোগ করতে থাকবে। এরপর দেখেন শো দ্য প্রসেসড কপি, শুধুমাত্র কপিটা শো করো। এখানে আসলে সবগুলাই আসবে, আগের গুলো সহ আসবে, কারণ কপি ডেটা সেটে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। এই দেখেন জেন্ডার ফ্রিকোয়েন্সি চলে আসছে লাস্টের দিকে, সব সিলেক্ট হয়ে যায় আসলে। জেন্ডার ফ্রিকোয়েন্সি তিনবার। এরপর হচ্ছে এটা হচ্ছে ধরেন যে ইন্ডেক্স 1 অথবা হচ্ছে আমাদের যে প্রোডাক্ট ছিল 0, তার জন্য ফ্রিকোয়েন্সি আসছে 3, পরেরটার জন্য আসছে 4,
পরেরটার জন্য আসছে 4, পরেরটার জন্য আসছে 3 এবং 6 নাম্বার ইন্ডেক্সে একটা এন্ট্রি নেই। দেখেন NaN, এর মানে হচ্ছে এখানে হচ্ছে আপনার কোনো ভ্যালিউ পায়নি দেখে এটাকে NaN নাম দিয়ে হচ্ছে ও রেখে দিয়েছে। এরপর হচ্ছে এখানে 4 আছে। তো এইভাবে আমরা ফ্রিকোয়েন্সি পেয়ে যাই। এরপর দেখেন পারচেজ প্রোডাক্ট, আমরা এখানে ইন্ডেক্সের উপর ভিত্তি করে কাস্টমার আইডির উপর ভিত্তি করে আপনি প্রোডাক্ট ফ্রিকোয়েন্সিও পাবেন। এটা 3 বার কেনা হয়েছে, এটা 3 বার, এটা 2 বার, এটা 3 বার, এটা 2 বার, 3 বার, প্রত্যেকটা যোগ করে চলে আসছে। যোগ করছে কি করে? আপনি ভ্যালিউ কাউন্ট ফাংশন ব্যবহার করছেন, এর জন্য ও যোগ করতে পারছে। তো ফাংশনের মধ্যে ফাংশন ব্যবহার করা পসিবল। তো এইভাবে হচ্ছে আমরা 3টা এনকোডিং করতে পারি। আমি যদি আবার চলে যাই আমাদের, এটা আমি হচ্ছে একটা হচ্ছে ডেটা এনকোডিং, একটা লেবেল এনকোডিং, যখন হচ্ছে আপনি ক্যাটাগরিক্যাল ডেটা থেকে নাম্বারে কনভার্ট করতে চাচ্ছেন, যদি আপনার কম থাকে আসলে, তখন আমরা এটা ব্যবহার করতে পারি, কারণ এটা নাম্বার আমাদের মডেল বুঝতে পারে, নট টেক্সট। এরপর হচ্ছে ওয়ান হট এনকোডিং আমরা তখন ব্যবহার করি যখন আমাদের ভ্যারিয়েশন অনেক বেশি থাকে, তখন আমরা প্রত্যেকটা কলামকে, আমাদের প্রত্যেকটা এলিমেন্ট যে অ্যাট্রিবিউট থাকে ওই প্রত্যেকটা অ্যাট্রিবিউটই কলাম হিসেবে আত্মপ্রকাশ করে এবং ওর জন্য যা সত্য সেখানে 1 বসে, ট্রু হয়, আর ওর জন্য যা মিথ্যা সেখানে 0 বসে বা ফলস হয়। ইচ ক্যাটাগরি ইজ ইন্ডিপেন্ডেন্ট, একটা আরেকটার উপর খুব নির্ভরশীল হয়ে থাকে না। এরপর আছে ফ্রিকোয়েন্সি এনকোডিং। এখানে হাউ মেনি টাইমস ইট অ্যাপিয়ার্স ইন দ্য ডেটা সেট, এটা কতবার এটা ওকার হয়েছে তার উপর ভিত্তি করে আপনি একটা ফ্রিকোয়েন্সি এনকোডিং করতে পারেন যদি আপনার প্রয়োজন হয়। যেমন জেন্ডার 4 বার মেল অ্যাপিয়ার হয়েছে, এর মানে এখানে হচ্ছে মেলের আধিপত্য বেশি, এটা বলা যায়। পারচেজ প্রোডাক্ট, ল্যাপটপ হচ্ছে আপনি সবচেয়ে বেশি ব্যবহার করছেন, কেনা হচ্ছে। এরপর সিটি, ঢাকার মধ্যে সবচেয়ে মানুষ বেশি কিনছে। তো এইভাবে হচ্ছে ফ্রিকোয়েন্সি এনকোডিং আমাদের সাহায্য করে। এরপর এখানে এক্সাম্পল টেবিল আছে, আসলে এটা হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ না। কি পয়েন্টস এর ক্ষেত্রে আমরা বলতে পারি লেবেল হচ্ছে আমরা করি নাম্বারের ক্ষেত্রে, ওয়ান হট এনকোডিং মানে সেপারেট কলাম তৈরি হয় যেখানে 0 আর 1 দিয়ে ডিফাইন হয়। ফ্রিকোয়েন্সি এনকোডিং মানে কাউন্ট অফ ইচ ক্যাটাগরি, কতবার ওই ইনসিডেন্ট ঘটেছে তার উপর ভিত্তি করে আমাদের একটা রেজাল্ট দেয়। আচ্ছা, এটা কি হলো? আচ্ছা, আমি একটু হচ্ছে 2 মিনিটের ব্রেক নিচ্ছি, এরপর হচ্ছে প্রসিড করছি। হ্যালো, দেখেন আমাকে কি শোনা যাচ্ছে এভরিওয়ান? আমাকে একটু জানাবেন। জি আপু, শোনা যাচ্ছে। ওকে, এই দেখেন ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে কাউন্ট অফ ইচ ক্যাটাগরি, প্রত্যেকটা ক্যাটাগরি থেকে ও একটা যোগফল বের করে আপনাকে শো করবে, যাতে হচ্ছে কোনটা বেশি পপুলার অথবা কতবার ওকার হয়েছে আপনি ইনসিডেন্টটা কাউন্ট করতে পারেন। অলওয়েজ কিপ আ কপি অফ অরিজিনাল ডেটা বিফোর এনকোডিং, এখানে একটা নির্দেশ দেওয়া আছে যে একটা কপি করে রাখাই বেটার। এরপর দেখেন মিসিং ভ্যালিউ হ্যান্ডেলিং ইম্পিউটেশন, যখন আমরা মিসিং ভ্যালিউ হচ্ছে হ্যান্ডেল করি সেটাকে বলা হয় ইম্পিউটেশন। এখানে একটা ছোট কোড দেওয়া আছে, কোডটা আমরা পরে একটু পড়ি। প্রথমেই আমরা কিছু দেখেছি অনেকগুলো ডেটা হচ্ছে ডেটা খালি আছে, নাল আছে, অথবা আপনারা যখন প্রথম যে একটা
সিনট্যাক্স দিয়ে দেখলেন যে অনেকগুলা হচ্ছে কোথায় কোথায় ডেটা এন্ট্রি হয়নি, সেটা হচ্ছে আপনি বুঝতে পারছেন। যদি আমরা এজ এর ভ্যালিউ খালি রাখি, মেশিন লার্নিং বুঝবে না। ধরেন যদি আপনি এমনি দিয়ে দেন, তখন ও কিন্তু বুঝবে না, ওর জন্য এটা ডিফিকাল্ট হয়ে যাবে। তার জন্য আপনাকে এটা একটা ব্যালেন্স করতে হবে। তাই আমরা নিউমেরিক, আর আমরা কখন নিউমেরিক ডেটার ক্ষেত্রে যেটা হচ্ছে গিয়ে নাম্বার, এজ হতে পারে, ইনকাম হতে পারে, তখন আমরা মিন ব্যবহার করি, মানে অ্যাভারেজ। প্রত্যেকটা যোগ করে ভাগ করে দিয়ে দিই, এবং যে অ্যাভারেজটা পাই ওটা হচ্ছে ওই এমটি ঘরটায় বসিয়ে দিই। অ্যানালজির কথা বলা হয়েছে, যদি আমাদের ধরেন আমরা কুমড়ো বিক্রি করি এবং ওয়েট লিখে রাখি, একটা ওয়েট হচ্ছে ঠিকঠাক নেই, একটা কুমড়োর ওয়েট আমি জানি না, তখন আপনার কাছে যতগুলো কুমড়ো অ্যাভেলেবল আছে এবং আপনি ওয়েট জানেন, সেগুলো যোগ করে ভাগ করে যেই অ্যাভারেজটা পাবেন সেটা হচ্ছে ওই ঘরে আপনি লিখে রাখবেন। তো আপনার খুব একটা হচ্ছে ক্ষতি হবে না। কিন্তু যদি না লিখে রাখেন, তখন মেশিন হচ্ছে ডিটেক্ট করতে পারবে না, প্যাটার্ন তৈরি করতে ওর কষ্ট হবে। এরপর ধরেন ক্যাটাগরিক্যাল ডেটা, আপনার হচ্ছে জেন্ডার এলো, ফিমেল, মেল, এখন এখানে কেউ ডেটা এন্ট্রি করেনি, তখন আমরা কি করে ওই ফাঁকা জায়গাটা পূরণ করব, ওই এমটিটাকে ফিল আপ করবো। ধরেন একটা ক্লাসে 10 জন ছেলে আছে, 5 জন মেয়ে আছে। যদি কেউ লিস্টে না থাকে, যেটা হচ্ছে সবচেয়ে বেশিবার অকার হয়েছে, ধরেন এখানে মেলরা হচ্ছে অনেক ভালো করেছে, অনেক বেশি নাম্বার পেয়েছে, তখন যখন আপনার কাছে ডেটা নেই, সেখানে আপনি মেল বসিয়ে দিবেন। আর দেখেন যদি না ফিমেলদের হচ্ছে সংখ্যা অনেক বেশি, ওরা বেশি ভালো রেজাল্ট করছে, তখন ওই এমটি ঘরটায় আপনি ফিমেল লিখবেন। তো যেই এলিমেন্টটার আধিপত্য আসলে বেশি, সেটাই হচ্ছে মড, মানে সবচেয়ে বেশি যে এলিমেন্টটা থাকে ওইটাই হচ্ছে আমরা মডে ব্যবহার করি। কারণ যখন আমাদের ক্যাটাগরিক্যাল ডেটা থাকে, সেখানে অ্যাভারেজ বের করা সম্ভব না, কারণ এটা হচ্ছে নাম্বারে নেই। আচ্ছা, এটা যদি আমরা একটু দেখি, সেটা অনেক নিচে চলে গেছে মেবি। এই তো দেখেন তো, লাইনটা কি দেখা যাচ্ছে? আপনি কি স্পষ্ট দেখতে পাচ্ছেন কোলে? ওকে, দেখেন মিসিং ভ্যালু হ্যান্ডেল করা হচ্ছে এখানে। হ্যান্ডেল মিসিং ভ্যালু সেফলি অন দা কপিতে করছি। নিউমেরিক যে ডেটা থাকবে, তখন আমরা একদম অ্যাভারেজ করে দিব। আমি এই লাইনটা একটু এন্টার করে দিই। এখানে শুধুমাত্র ডিএফ কপি যে হচ্ছে যে ভ্যারিয়েবলটা আছে ওটার অ্যাক্সেস নিবেন, এবং ওই কলামটা সিলেক্ট করার নিয়ম হচ্ছে থার্ড ব্র্যাকেটে কোটেশন দিয়ে ওই কলামটার স্পেসিফিক কলামের নাম লিখে দিবেন, আপনার ওই কলামটা সিলেক্ট হয়ে যাবে। অ্যাসাইনমেন্ট অপারেটর ডিএফ কপি এইচ, আরেকবার লিখবেন যে কোথায় হচ্ছে আপনি এটা মানে হচ্ছে ফিল করতে চাচ্ছেন। ডট ফিল না ফাংশন ব্যবহার করবেন। ফিল না ফাংশন হচ্ছে গিয়ে আপনার যেই ডেটার মধ্যে নাল ভ্যালিউ আছে বা এন্ট্রি হয়নি, সেগুলোকে ও হচ্ছে ব্যালেন্স করতে সাহায্য করবে। এই ডিএফ কপি আরেকবার ব্যবহার করা লাগবে, ওই কলামটা আপনি আরেকবার ব্যবহার করবেন। এবং আপনি কিভাবে এটাকে হচ্ছে মিসিং ভ্যালু হ্যান্ডেল করতে চাচ্ছেন, মিন ফাংশন ব্যবহার করা হয়েছে। মিন মানে অ্যাভারেজ বের করে এখানে যে ভ্যালুটা আসবে ওইটা বসায় দাও, শেষ। এরপর হচ্ছে গিয়ে আমি যদি রান করি, এখানে শুধুমাত্র মিন ব্যবহার করা হয়েছে কেন, কারণ এখানে নিউমেরিক ছিল, নিউমেরিক ভ্যালিউ ছিল, তাই হচ্ছে আমরা অ্যাভারেজ বের করে এটার প্রবলেমটা সলভ করতে পেরেছি। এখানে আসলে রান হবে না, কারণ হচ্ছে আচ্ছা এটা থাক, হতে থাক। এরপর যদি আমি নিচের দিকে যাই, এটা হচ্ছে ডেটা সেট আপলোড করা নেই আসলে। এরপর দেখেন, এরপর হচ্ছে পরের ধাপে আমরা এখানে অ্যানুয়াল ইনকামটা একটা নিউমেরিক ডেটা। ডিএফ কপির মধ্যে থার্ড ব্র্যাকেটে আপনার যেই কলামটা থাকবে সেটা সিলেক্ট করে এখানে লিখবেন। অ্যাসাইনমেন্ট অপারেটর দিবেন, ডিএফ কপি, এটাকে 3বার লেখা লাগে। যেই হচ্ছে কলাম নিয়ে আপনি কাজ করছেন, ডিএফ কপির নামটা লিখবেন, ফিল না ফাংশন ব্যবহার করবেন। এরপর এখানে সেম প্রসেস আগের মতো, ডিএফ কপি থার্ড ব্র্যাকেটে আপনি যেই ভ্যারিয়েবলে
অথবা যে কলামে কাজ করছেন সেই কলামটার নাম, এখানেও মিন ফাংশন ব্যবহার করা হয়েছে অ্যাভারেজ বের করে এটাকে হচ্ছে ফিক্সড করা। এরপর হচ্ছে ডিএফ কপি হচ্ছে জেন্ডারের ক্ষেত্রে আমরা কি করব, কারণ এটা তো ক্যাটাগরিক্যাল ডেটা, ক্যাটাগরিক্যাল ডেটাতে মিন করার কোনো উপায় নেই। তখন সেম প্রসেস, শুধুমাত্র মোড ব্যবহার করব। মোড মানে যে বেশিবার আছে তাকে হচ্ছে এখানে বসিয়ে দাও। ডিএফ কপি জেন্ডার ডট ফিলনা ফাংশনের মধ্যে ডিএফ কপি সেম প্রসেস, মোড ফাংশন কল করব। এখানে আপনি একটা বিষয় করতে পারবেন, এখানে হচ্ছে ইন্ডেক্সটা দিয়ে দিলে বেটার হয়, কোন ইন্ডেক্সে আপনার সমস্যা, কারণ উপরে আপনি কিন্তু ইন্ডেক্স আইডেন্টিফাই করতে পারবেন। উপরে হচ্ছে আমরা দেখেছিলাম একটা ছোট্ট ইনফো ফাংশনের মাধ্যমে আমরা কোন ইন্ডেক্সে ডেটা নেই সেটা জানতে পারি। তো ইন্ডেক্সটা এখানে দিয়ে দিলে ওর জন্য হচ্ছে অনেক বেশি সুবিধে হয়। তো এখানে চেক মিসিং ভ্যালু, এটা হচ্ছে এরপর যখন আপনি আরেকবার এটা চেক করবেন ইসনাল ফাংশন দিয়ে যে যোগফল দেখাও, তখন আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। এখানে ডেটা সেট আপলোড করা হয়নি, এর জন্য হচ্ছে এরর শো করছে। এটা আমি হচ্ছে রান করব না, কারণ প্রথম থেকে করে আসতে সময় লাগবে। এরপর দেখেন আমরা চলে যাচ্ছি আমাদের মিসিং ভ্যালু হ্যান্ডলিং এ আপনাদের ফিলনা ফাংশনটা ব্যবহার করতে হয়, এবং যে প্রসেসে আপনি করতে চাচ্ছেন এখানে কিন্তু দুইটা কোড দেওয়া আছে। যখন আপনারা হচ্ছে মোড ব্যবহার করবেন, ইন্ডেক্সটা আপনাদের দিয়ে দিতে হবে, আর মিনের ক্ষেত্রে দেওয়ার দরকার নেই, সবগুলো যোগ হয়ে ভাগ হয়ে চলে আসবে। এরপর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আউটলায়ার। আউটলায়ার আসলে কি? যখন আপনি একটা ডেটা সেট নিয়ে কাজ করছেন এবং আপনি জানেন যে ধরেন আপনি স্যালারি নিয়ে কাজ করছেন 20,000 থেকে 1 লাখের মধ্যে, এটা হচ্ছে বারবার অকার হচ্ছে, কিন্তু কেউ একজন ডেটা দিল যে তার স্যালারি 10 লাখ অথবা 15 লাখ, তখন কিন্তু ওই ডেটার জন্য এটা ইরিলেভেন্ট, অথবা অথবা আসলে হচ্ছে 1,000, 2,000, 3,000, এটা ওই ডেটা সেটের জন্য ইরিলেভেন্ট। মানে হচ্ছে কি একটা প্যাটার্নটাকে খুব বেশি কম, খুব বেশি, খুব বেশি কম অথবা খুব বেশি, এটাই সাধারণত আউটলায়ার হিসেবে ডিটেক্ট হয়। এটা আপনারা কিভাবে বের করতে পারবেন? পিএলটি ডট বক্স প্লট, যে ভ্যারিয়েবলটার মধ্যে কপি আছে অথবা আপনারা যেই ডেটা সেটে ব্যবহার করছেন, ধরেন এইচ, এরপর ভিইআরটি, এটাকে ফলস করে দিবেন, তাহলে হচ্ছে আপনি বক্স প্লটটাকে আসলে দেখতে পারবেন যে এরকম কোনো ডেটা আপনার কাছে আছে কিনা। বক্স প্লট দিয়ে আমরা দেখতে পারি কোন ভ্যালুগুলো নর্মাল রেঞ্জের বাইরে, সেটা ছোট হতে পারে, সেটা খুব বড় হতে পারে। এখানে কোয়ার্টাইল ব্যবহার হয়, কোয়ার্টাইল দিয়ে একটা ম্যাথমেটিক্যাল একটা সূত্র বলা যায়, সেটা ব্যবহার হয়ে ওরা হচ্ছে আউটলায়ারটা ডিটেক্ট করে। এটার যেই ফর্মুলা আছে সেটা হচ্ছে আউটলায়ার বের করার, সেটা হচ্ছে এর জন্য আপনাদের যে বিষয়গুলো জানতে হবে, এটা হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেট, এরপর কোয়ার্টাইল সাধারণত 25%, 50%, 75%, এর মাধ্যমেও কাজ করে। আমরা হচ্ছে সরাসরি ম্যাথ করব না, এটা হচ্ছে আমাদের মেশিন করে দেয়, কিন্তু আমরা হচ্ছে বেসিক ধারণাটা রাখবো যাতে আমাদের বুঝতে সহায়তা হয়। আমাদের এই যে দেখতে পাচ্ছেন এই সিনটেক্সটা, এটার সাহায্যে ইন্টার কোয়ার্টাইল বা আউটলায়ার চিহ্নিত হয়। আউটলায়ার যখন Q3 প্লাস 1.5 মাল্টিপ্লাই IQর আউটলায়ার এটার থেকে যদি বেশি হয় তখন ডিটেক্ট হয়। তো আমরা ম্যাথ আজ করব না, কারণ এটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। এটার অ্যানালজিটা এমন যে কারো উচ্চতা নিয়ে আমরা কাজ করছি, আমাদের ডেটা সেট আছে, আমাদের রেঞ্জ আছে 150 থেকে 170, কিন্তু একজন চলে আসলো 220, ওটা স্পষ্ট একটা আউটলায়ার। বক্স প্লট সে অদ্ভুত বড় বা অদ্ভুত ছোট মান দেখায়, তখন এটাকে বের করে দেয়, কারণ ওর জন্য ওই প্যাটার্নটা আসলে অনেক বেশি অড হয়ে যায়, আসলে স্ট্রেঞ্জ হয়ে যায় যে এটা কোত্থেকে এলো, এটা তো আমার প্যাটার্নের সাথে মিলছে না, তখন ওকে আলাদা করে আউটলায়ার হিসেবে হচ্ছে গণনা করে। এভাবে হচ্ছে আপনারা আউটলায়ার হচ্ছে দেখতে পারবেন যদি খুব বড় খুব ছোট হয়ে যায়। এখন এই রেঞ্জটার জন্য আনার জন্য, একটা ফিক্সড একটা রেঞ্জের জন্য আনার জন্য আমরা কি করতে পারি? আমরা করতে পারি স্ট্যান্ডার্ডাইজেশন। স্কেল মানে হচ্ছে একটা রেঞ্জের মধ্যে নিয়ে আসবো। যখন আমরা বলি যে ভ্যারিয়েবলটাকে ধরেন মিন একদম আপনার ম্যাক্সিমাম 0 আর 1 এ নিয়ে আসবো,
আর যখন আমরা বিভিন্ন অ্যালগোরিদম ব্যবহার করব, ধরেন এসভিএম, KNN, লজিস্টিক রিগ্রেশন আমরা হচ্ছে সামনে করব, তার জন্য হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন প্রসেসটা খুব ভালো কাজ করে। এখানে হচ্ছে কি হয়, ওয়েট বড় মনে হবে যদি মানে যদি আমরা স্কেলিং না করি, ওর জন্য কিন্তু ওইটা ধরতে অনেক বেশি ডিফিকাল্ট। কিন্তু আমরা যদি একটা 0-1 এর মধ্যে যদি সবগুলো ডেটাকে নিয়ে আসতে পারি, এটা কিন্তু ওর জন্য খুব ভালো একটা প্যাটার্ন তৈরির জন্য সহজ হবে, ও সহজে আইডেন্টিফাই করতে পারবে। এটা হচ্ছে একটা প্রসেস, হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন। এটা হচ্ছে আপনারা করবেন ইন ফিউচার। এটা স্কেলার বলা হয়, মানে সবগুলো ডেটাকে, অবশ্যই এটা নিউমেরিক্যাল হতে হবে, 0 আর 1 এ হচ্ছে কনভার্ট করে দেয়, যাতে খুব বড় খুব ছোট আমাদের ঝামেলা না করে। সবগুলো ডেটাকে ওরা ফিক্স করে দেয়। আর যখন আউটলায়ার পাবেন, তখন কিন্তু আপনি আউটলায়ারটাকে বাদ দিতে পারবেন, এটাও অপশন আছে। আর যদি এমন হয় যে আউটলায়ারের ডেটাগুলো অনেক বেশি, তখন হচ্ছে আমরা এটাকে ডিলেটও করতে পারি, আবার অনেক সময় রাখতেও পারি। যদি আমরা হচ্ছে আরেকটা ধরেন যে অড যে ডেটাগুলো আমরা হচ্ছে কালেক্ট করতে চাই, এটা হচ্ছে একদম রেয়ার কেস, তখন এটা রাখা সম্ভব। আরেকটা আছে রবাস্ট স্কেলিং। রবাস্ট স্কেলিং কখন করা হয়? যখন আউটলায়ার সেন্সিটিভ না, যে আপনার অনেক বড় অনেক ছোট যে ডেটাগুলো আছে যে খুব বেশি ইফেক্ট ফেলছে না, তখন মিডিয়ান এন্ড আই ইন্টার কোয়ার্টাইল রেট ব্যবহার করে স্কেল করে। রবাস্ট স্কেলিং বলা হয় এটাকে আসলে। এখানেও বলা হয়েছে যে ধরো ক্লাসে ধরা হয়েছে 220 সেন্টিমিটার উচ্চতা, আর বাকিরা হচ্ছে 150 থেকে 170, তো একজন হচ্ছে 220। স্ট্যান্ডার্ডাইজেশন সে বড় করে দেখাবে, যখন আপনি স্ট্যান্ডার্ডাইজেশন করবেন এটাকে হচ্ছে ও অনেক বড় করে দেখাবে, যেটা বড় আউটলায়ার বা ইরিলেভেন্ট একটা ডেটা। কিন্তু আপনি যখন রবাস্ট স্কেলিং করবেন, এটাকে মোস্টলি ও ইগনোর করে যাবে, যে আউটলায়ার এটা খুব বেশি আমাদের ঝামেলা হবে না, ও এটাকে ফিক্স করে যাবে অথবা ফ্লেক্সিবিলিটি দেখাবে। তো আপনারা যদি মনে করেন যে আপনার আউটলায়ারটা খুব বেশি আপনার মডেলকে ইফেক্ট করছে না, সেই ক্ষেত্রে আমরা রবাস্ট স্কেলিং এর দিকে যেতে পারি। তো উপরে যেভাবে রবাস্ট স্কেলার ইকুয়াল রবাস্ট স্কেলার ফাংশন দেওয়া আছে, এই সিনট্যাক্স গুলো আসলে সব ক্ষেত্রে ব্যবহার হয়। এটা নিয়ে আমরা একটু দেখবো, কিন্তু আজ হচ্ছে আমরা ফান্ডামেন্টাল কেন হয় এগুলো জানছি। এরপর হচ্ছে লগ ট্রান্সফরমেশন। লগ ট্রান্সফরমেশন হচ্ছে গিয়ে যে ভ্যালু অনেক বড়, এটা আসলে অনেক বড়, সেটা যদি আমরা লগ, যে আমরা ম্যাথমেটিক্যাল বিভিন্ন ক্যালকুলেশন ছোটবেলায় করেছি লগের মধ্যে, তো লগ ট্রান্সফরমেশনে যদি নিয়ে আসি, সেটা কিন্তু স্মলার স্কেলে নিয়ে আসে। 10 টাকা থেকে 10 লাখ ডেটা ক্যালকুলেশন করছি, ডাইরেক্ট ক্যালকুলেশন করলে বড় মান যেটা, সেটা সবকিছুকে ডমিনেট করতে পারে। লগে নিলে একটা কম্প্যাক্ট হয়ে একটা স্মল একটা ভ্যালু আপনাকে প্রোভাইড করবে। এখানেও এই দেখেন, এই সিনট্যাক্সটা হচ্ছে এনপি নামপাই থেকে ব্যবহার হয় লগ ট্রান্সফরমেশন, এনপি ডট লগ 1p। এটার মধ্যে আমরা হচ্ছে আমাদের যে ভ্যারিয়েবলটা আছে, তার মধ্যে আমাদের স্পেসিফিক যে কলাম তাকে কল করা হয়। এইভাবে হচ্ছে লগ ট্রান্সফরমেশন করা হয়। যদি অনেক বড় ডেটা থাকে, ও হচ্ছে ব্যালেন্স করতে সাহায্য করে। এরপর পারপাস গুলো একটু আপনাদের বলা হয়েছে। যখন মিসিং ভ্যালিউ থাকে, মেশিন লার্নিং কাজ করবে না, তাই আমরা হচ্ছে ফিলনা ফাংশন দিয়ে এটাকে হচ্ছে দেখি। এরপর হচ্ছে এটার উপর বিভিন্ন যেভাবে এটাকে ব্যালেন্স করা সম্ভব, কখনো অ্যাভারেজ করে, কখনো মোড দিয়ে। মোড মানে হচ্ছে যখন আমাদের ক্যাটাগরিক্যাল ডেটা থাকে। এরপর হচ্ছে বক্স প্লট বা আউটলায়ার, যখন এক্সট্রিম ভ্যালিউ চিহ্নিত করা, অনেক বেশি বড় অনেক বেশি ছোট বা অড একটা ভ্যালিউ যেটা ইরেলেভেন্ট, তখন হচ্ছে গিয়ে বক্স প্লট বা আউটলায়ার হিসেবে ডিটেক্ট করে। ধরেন কেউ হঠাৎ 220 উচ্চতা, এরকম কেউ নেই, অনেক বেশি উচ্চতার কেউ, এটা ইরেলেভেন্ট একটা ডেটা হতে পারে আপনার মডেলের জন্য। তারপর স্ট্যান্ডার্ডাইজেশন, সব ফিচার এক স্কেলে নিয়ে আসে। ওয়েট এবং হাইট ক্যালকুলেশনের ক্ষেত্রে বেটার একটা রেজাল্ট দিতে পারে। রবাস্ট স্কেলিং, যখন আপনি আউটলায়ার ইগনোর করতে চাচ্ছেন, খুব বেশি এফেক্ট ফেলবে না, সেক্ষেত্রে রবাস্ট স্কেলিং করতে পারেন। বড় উচ্চতার স্টুডেন্ট থাকলে সেটা ইগনোর করেও চলে যাবে। লগ ট্রান্সফরমেশন মানে অনেক অনেক বড় ভ্যালিউ যদি থাকে, সেটা হচ্ছে লগ, যে ম্যাথমেটিক্যাল যে একটা টার্ম আছে, এটার সাহায্যে আপনি কম্প্রেস করে দিচ্ছেন আপনার ডেটা সেটকে। এরপর আমরা ফিচার ইঞ্জিনিয়ারিং নিয়ে পরবর্তী ক্লাসে আসলে পড়বো। তারপর একটু আলোচনা করি ফিচার ইঞ্জিনিয়ারিং কেন আমরা করি, নতুন ফিচার বানানো। ধরেন যে আমাদের এখানে এজ আছে, অ্যানুয়াল ইনকাম আছে,
এখন আপনার মনে হলো না এই ফিচার গুলো দিয়ে আমি একটা অপটিমাল রেজাল্ট পাচ্ছি না, আমি চাচ্ছি অন্য একটা কলাম যেটা হচ্ছে গিয়ে আরো বেশি এফিশিয়েন্ট আমাকে রেজাল্ট দিতে পারে। যেমন এজের সাহায্যে মাল্টিপ্লাই করলেন আপনার অ্যানুয়াল ইনকাম, তার উপর যদি আপনি এজ ইনকাম বের করেন যে কোন বয়সী মানুষ বেশি হচ্ছে ইনকাম করছে এবং তাদের বাৎসরিক ইনকাম কত, এজের উপর ভিত্তি করে, বয়সের উপর ভিত্তি করে, এই ডেটা যদি আপনি পান, ডেটা ফিচার হিসেবে পান যে আপনার মডেলটা খুব ভালো পারফর্ম করবে, আপনি এটা জানেন, এটা হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ারিং বলা হয়। যখন আপনি ফিচার থেকে আবার নতুন ফিচার তৈরি করছেন কোনোভাবে লজিক্যালি। তো এখানে এজ আর অ্যানুয়াল ইনকামকে মাল্টিপ্লাই করে আমরা একটা নতুন ফিচার তৈরি করলাম, এজ ইনকাম। এটা একটা ফিচার ইঞ্জিনিয়ারিং। আমরা একটা নতুন কলাম বানিয়েছি, এজ মাল্টিপ্লাই অ্যানুয়াল ইনকাম, এটাকে এজ ইনকাম নামকরণ করা হয়েছে। কখনো কখনো এক্সিস্টিং ফিচার অ্যালোন যথেষ্ট না, তখন আমাদের নতুন ফিচার মডেলকে সাহায্য করতে পারে ও প্রিডিকশন হচ্ছে একটা অপটিমাল রেজাল্ট দেয়, অ্যাকিউরেসি ভালো আসে। ধরেন যে এখানে ওই একই কথা বলা হয়েছে যে বার্ষিক আয় আছে, বয়স আছে, মাল্টিপ্লাই করে একটা পাওয়ার বা ক্যাপাবিলিটি আপনি যদি বের করতে চান, এই ডেটাটা যদি আপনার কাজের সাথে যায় অথবা আপনার মডেল আরো বেশি স্ট্রং করতে পারেন, তখন আপনি এভাবে ফিচার তৈরি করতে পারেন। অথবা এমন হতে পারে আপনার কাছে কারো জন্ম সাল এসছে, আপনি তার জন্ম সাল থেকে এবং হচ্ছে ডেট আসেনি, অথবা আপনি বার্থডে ক্যালকুলেট করতে পারছেন আপনি কোন একটা ডেটা থেকে। তো এইভাবে আমরা ফিচার ইঞ্জিনিয়ারিং করতে পারি, আমাদের কাছে যে ডেটাগুলো আছে তার উপর ভিত্তি করে তার সাহায্যেই মাল্টিপ্লাই করে অথবা ডিভাইড করে অথবা এক্সট্রাক্ট করে নতুন একটা ডেটা আমাদের ইচ্ছে মতো হচ্ছে আমরা তৈরি করছি। এটাই হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ারিং। এটা হচ্ছে মেশিন লার্নিং যারা হচ্ছে সায়েন্টিস্ট হয় উপরের লেভেলে, তারা কিন্তু এটা খুব ভালো ধরতে পারে, বুঝতে পারে যে কখন কি করবে। এরপর হচ্ছে ফিচার সিলেকশন। কেন ফিচার সিলেকশন গুরুত্বপূর্ণ? সিলেক্টেড ফিচার, ধরেন এজ, অ্যানুয়াল ইনকাম, এজ ইনকাম, এই তিনটা নিয়ে কেউ কাজ করলো, তার কাছে হিউজ পরিমাণ কলাম ছিল, কিন্তু সে হচ্ছে এই তিনটা ফিচারই কেন বেছে নিল? সে বুঝতে পারলো যে তার কাজের জন্য এই তিনটা কলামই বেশি গুরুত্বপূর্ণ, বাকিগুলো দরকার নেই। যদি দরকার না থাকে ওগুলো নিয়ে কাজ করা মানে হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি বাড়ানো, আমাদের ব্রেন স্টর্মিং বাড়ানো, আমাদের অ্যানালাইসিস শুধু শুধু বেশি বাড়ানো। তার জন্য সিলেক্টেড ফিচার নিয়েও কাজ করা কিন্তু সম্ভব, যখন আমরা শিওর থাকি অবশ্যই। ধরেন এখানে তিনটা গুরুত্বপূর্ণ, আমরা জানি, একদম জানি কি হতে যাচ্ছে, এটা কিন্তু সহজে বোঝা যায় না যখন আপনি অনেক অনেক সময় ওই স্পেসিফিক ডেটা সেট নিয়ে কাজ করেন এবং এরপর আপনি একটার পর একটা প্যাটার্ন খুঁজে পান। একদম বসে হঠাৎ করে আসলে বোঝা খুবই ডিফিকাল্ট। এখানে এক্স নামক যে ভ্যারিয়েবলের মধ্যে, কপির মধ্যে সিলেক্টেড ফিচারগুলো রাখা হলো যাতে এই স্পেসিফিক কলামগুলো দিয়ে আপনি কাজ করতে পারেন। এটার এক্সপ্লানেশন এমন, মেশিন লার্নিং মডেলের সব কলাম আসলে দরকার হয় না, নিউমেরিক ও ইম্পর্টেন্ট ফিচারগুলো বেছে নেই। এখানে আমরা বেছে নিয়েছি এজ, অ্যানুয়াল ইনকাম আর এজ ইনকাম। এখন এখানে একটা অ্যানালজি দেওয়া হয়েছে যে যারা প্লেয়ার আছে, খেলানো যারা হচ্ছে খুব ভালো খেলে ওদের কিন্তু নামানো হয় আর বাকিদের কিন্তু রিজার্ভ রেখে দেওয়া হয়, তেমনই হচ্ছে ওই ডেটার সেটের ক্ষেত্রে একই কাজ হয়। ফিচার সিলেকশন ভার্সেস এক্সট্রাকশন। ফিচার সিলেকশন মানে ডেটা সেটের মধ্যে শুধুমাত্র গুরুত্বপূর্ণ ফিচারগুলো বেছে নেওয়া হয়, মডেল সহজে শেখে এবং কম্পিউটেশন কম হয়, আপনার সময় বেঁচে যায় এবং খুব সহজে প্যাটার্ন আইডেন্টিফাই করা সম্ভব হয়। এরপর হচ্ছে ফিচার এক্সট্রাকশন কি? ফিচার এক্সট্রাকশন নতুন ফিচার তৈরি করা এবং ফিচারগুলোকে কম সংখ্যায় রিডিউস করা, যেমন পিসিএ। পিসিএ হচ্ছে একটা এমন মেথড যার সাহায্যে আপনি ফিচারও হচ্ছে আলাদা করে ফেললেন যেগুলো দরকার, আবার যেগুলো হচ্ছে কি আইডেন্টিফাই করলেন তাকেও কিভাবে কমানো যায়, এটা কিভাবে করা যায়। অনেক ফিচার থাকলে মডেল আসলে ধীর হয়ে যায়, ওভারফিট হতে পারে। সেই সমস্যাটা দূর করার জন্য পিসিএ একটা মেথড আছে, এজ, অ্যানুয়াল ইনকাম। পিসিএ দিয়ে দুটা নতুন কম্পোনেন্ট তৈরি করা, যেমন এজ, অ্যানুয়াল ইনকাম, এজ ইনকাম।
এটার দুইটা থেকে আপনি একটাই নিয়ে গেলেন, যে এজ ইনকাম থেকে আপনার যে ইনফরমেশনটা আছে সেটা হচ্ছে এনাফ, আমার এজ আর অ্যানুয়াল ইনকাম এখন আর প্রয়োজন নেই, এটা আমি ডেটা সেট থেকে বের করে দিই অথবা না ব্যবহার করি। তো এইভাবে ফিচার এক্সট্রাকশন করা সম্ভব। এটা কিন্তু ডেপথে যাওয়া অনেক। প্রথমে ডেটা সেটে এত কিছু বোঝা যায় না যে কি বাদ দিব, কি রাখবো, এইভাবে দুইটা তিনটা নিয়ে কাজ করা অনেক পরে আসলে করা যায়। এরপর হচ্ছে মিসিং ডেটা হ্যান্ডেলের ক্ষেত্রে আমাদের যে ডেটা হ্যান্ডেল হয় সেটা কিভাবে থাকতে পারে, প্যাটার্ন গুলো কেমন হয়। একটা হচ্ছে MCAR, মিসিং কমপ্লিটলি অ্যাট র্যান্ডম, মানে কোনো হচ্ছে র্যান্ডম মিসিং, কোনো প্যাটার্নই আপনি আইডেন্টিফাই করতে পারছেন না, ফিমেল মেল ফিমেল, আপনি বুঝতে পারছেন যে মোট করে এটাকে ঝামেলা সলভ করা সম্ভব, কিন্তু এমন ভাবে কিছু হারানো যেটার কোনো প্যাটার্ন থাকে না, কাগজ হারিয়ে যাওয়া, ভুলে ভর্তি, এরকম যদি একটা প্যাটার্ন থাকে তখন কিভাবে হ্যান্ডেল করব, তখন কিন্তু আপনার একটাই উপায় ওই ওই কলাম বা ওই রোটাকে ডিসকার্ড করে দেওয়া, যদি আমাদের হাতে কিচ্ছু না থাকে। এরপর হচ্ছে মিসিং এট র্যান্ডম, নির্ভর করে অন্য ফিচারের উপর, নির্ভর করে হারিয়ে গেছে এজের ক্ষেত্রে, তখন এটাকে বলা হয় মিসিং এট র্যান্ডম। এটা কিন্তু আমাদের জন্য উপযোগী, তখন আমরা যদি আহ, সংখ্যায় থাকে তখন আমরা অ্যাভারেজ করে বের করে দিতে পারি, মিন করে এটাকে অ্যাডজাস্ট করতে পারি। মিসিং নট এট র্যান্ডম, মিসিং নট এট র্যান্ডম মানে হচ্ছে কেউ ইচ্ছে করে কই ভ্যালু অ্যাড করেনি, এটা করাও সম্ভব। ইনকাম খুব বেশি হলে কেউ লেখে না, যেমন হচ্ছে ধরা যাক কারো একটা রেঞ্জ দেওয়া হয়েছে, এখন তার ইনকাম স্বাভাবিকের তুলনায় অনেক বেশি, এখন সে স্বাভাবিকভাবে লিখতে চাইবে না, তখন এটা আপনার ধরে নিতে হবে আউটলায়ার হিসেবে এসছে, অথবা আপনি এখানে কিভাবে কাজ করবেন সেটাও অ্যানালিস্ট হিসেবে, আপনার যদি বিজনেস অ্যানালিস্ট হয় সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট থিং হতে পারে, অথবা যদি সে এখানে এন্ট্রি দেয় এটা আউটলায়ার হিসেবে চলে আসবে, সেটা অনেক বড় একটা ভ্যালিউ, অথবা কারো অনেক কম বেশি কম স্যালারি হলে এটাও কেউ সহজে লিখতে চায় না। তো তিনটা ভাবে আপনার মিসিং ভ্যালিউ থাকতে পারে, একটা হচ্ছে কোনো প্যাটার্ন ছাড়া নির্ভরশীল হয়ে থাকতে পারে, অথবা র্যান্ডম না, কেউ ইচ্ছাকৃতভাবে এটাকে এন্ট্রি দেয়নি, এটাকে বলা হয় মিসিং নট এট র্যান্ডম। মিসিং ডেটা খুঁজে বের করার জন্য আমরা সহজ যে ভ্যারিয়েবলটা ব্যবহার করি, ডিএফ ডট ইসনাল ফাংশন আর সাম ফাংশন যোগ করে চলে আসে, ভ্যারিয়েবলটা শুধু চেঞ্জ হয়, এখানে ডিএফ ব্যবহার হয়েছে, অন্য জায়গায় হচ্ছে আপনারা যেই ভ্যারিয়েবল ব্যবহার করবেন সেটা ব্যবহার হবে। মিসিং ডেটা আপডেট বা ইম্পিউটেশন একদম ফান্ডামেন্টাল লেভেলে, যদি আমরা দেখি যে এটা হচ্ছে নিউমেরিক্যাল তখন আমরা অ্যাভারেজ করে দেই, যদি আমরা দেখি এটা ক্যাটাগরিক্যাল তখন আমাদের দুইটা বিষয় জানতে হয়, কোন ইন্ডেক্সের সমস্যা আর হচ্ছে গিয়ে সেখানে আমরা মোড দিয়ে পূরণ করে দিই, যে সবচেয়ে বেশি ওই কলামে যে ইনফরমেশনটা আছে ওই নির্ধারিত ওই ডেটাটা আমরা এখানে বসিয়ে এটাকে করে দিব। আর অপশনাল যদি হয় অনেক মিসিং থাকে, রো ড্রপ করা, তখন ওইখানে আমাদের কোনো প্যাটার্ন মিলানোই সম্ভব না, একটা ইরিলেভেন্ট চলে এসছে কিছু একটা যেটা হচ্ছে কোনোভাবেই আমাদের মানে আমাদের চিন্তার বাইরে, সেটাকে কিছু করা যাচ্ছে না, তখন আপনারা ড্রপ না ফাংশন ব্যবহার করবেন, সাথে সাথে ওই ড্রপ ড্রপ হয়ে যাবে, মানে ওই পুরো রোটা ড্রপ হয়ে যাবে, ওই রো এর কিচ্ছু থাকবে না আপনার ডেটা সেটে। এর জন্য একটা সমস্যা কপি করে রাখা ভালো, যদি আপনার সুপারভাইজার আপনাকে বলে যে না এই ডেটা ইম্পর্টেন্ট, তখন আপনি ঝামেলায় পড়বেন ডেটা যদি একদম বাদ দিয়ে দেন। নিউমেরিক মিসিং আমরা গড় করে এটাকে অ্যাডজাস্ট করতে পারি, ক্যাটাগরিক্যাল মিসিং আমরা হচ্ছে এটাকে মোডে ব্যবহার করে এটাকে অ্যাডজাস্ট করতে পারি। এরপর ফিচার সিলেকশন মানে হচ্ছে গুরুত্বপূর্ণ ফিচার বেছে নেওয়া, ফিচার এক্সট্রাকশন হচ্ছে ফিচার কমিয়ে নতুন ফিচার তৈরি করা, ওইটাকে পিসিএ একটা আছে, ওইটা আপনাদের আগামী ক্লাসে আমরা আলোচনা করব। মিসিং ডেটা হ্যান্ডেলিং এর ক্ষেত্রে মিসিং খুঁজে বের করা, আপডেট করা, ইম্পিউটেশন করা আর ডেটা সেটটা ঠিক করা। তো এইভাবে হচ্ছে আমাদের একটা মানে বলা যায় ফান্ডামেন্টাল লেভেলে আমরা জানতে পারি যে এইসব অ্যাপ্লাই করা হয়। Sorry to interrupt. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো এভরিওয়ান। আসলে বেশ ঠান্ডা পড়েছে, এই জন্য আসলে কথা বলতে কষ্ট হচ্ছে। আপনাদের ক্লাস তো মোটামুটি আছে এই পর্যন্তই শেষ হচ্ছে। সো আপনারা যারা আমাদের এই ব্যাচটাতে যারা জয়েন করেছেন, থ্যাংক ইউ সো মাচ। মোটামুটি প্রায় নতুন দেখলাম 6-7 জন জয়েন করেছেন, আর এর আগে তো আমাদের কন্টিনিউশনে আর অনেকেই আছেন।
তো যারা এখনো জয়েন করেন নাই, আমি জানি না আসলে সবাই জয়েন করেছেন কিনা। ইমরানুজ্জামান সনি ভাই, আপনি মনে হয় আজকে বিকালে মানে আমাদের পেজে থেকে আর কি পেমেন্ট করেছেন। তো আপনি কি হচ্ছে ওই গুগল ক্লাসরুমের লিঙ্কটা পেয়েছেন, ইমেল পেয়েছেন? সনি ভাইয়া? আচ্ছা, আর এছাড়া যারা এখানে আছেন তারা যদি আমাদের এখানে আমাদের যে ব্যাচটা এখন শুরু হচ্ছে চলতেছে, এটা তো জানেন যে আপনাদের যে একটা স্পেশাল ডিসকাউন্ট ওইটা চলবে আগামী 7 তারিখ পর্যন্ত। তারপর রেগুলার ডিসকাউন্ট চলে আসবে এবং আশা করি যে আমরা 10 তারিখের মধ্যে এনরোলমেন্ট ক্লোজ করে ফেলবো। তো যারা যারা এনরোল করেন নাই তারা কাইন্ডলি এনরোল করে ফেলবেন। এই ব্যাচ আমরা আবার অফার করতে পারি হোপফুলি ঈদের পরে, মানে রোজা ঈদের পরে আর কি, বা ওই সময়টা আমরা অফার করতে পারি। এখন আমাদের পাইপলাইনে আর অন্যান্য ব্যাচ রয়েছে, অন্যান্য কোর্সগুলো রয়েছে। তো এগুলোর আপডেট কোনটা কবে থেকে শুরু হবে এটার একটা অ্যাপ্রক্সিমেট টাইম লাইন আমি গ্রুপে দিয়েছিলাম। না দিলেও আমি হচ্ছে, না পেলেও সমস্যা নেই, আবার দিয়ে দিব। আমাদের কমিউনিটি গ্রুপে অ্যাড থাকলে আপনি রেগুলার আপডেট গুলো পেয়ে যাবেন। আর আজকের যে ক্লাসের ভিডিও, এটা পেইড ভিডিও হিসেবে কাউন্ট হবে এবং যারা এখানের মধ্যে আমাদের রেগুলার স্টুডেন্ট, পেইড স্টুডেন্ট, তারাই শুধুমাত্র হয়তো অ্যাক্সেস করতে পারবেন। তো এই ছিল মোটামুটি আমার সাইড থেকে। যদি আপনাদের এনরোলমেন্ট রিলেটেড কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে রিচ আউট করতে পারবেন, ইজিলি আমাকে কল করতে পারবেন। হোয়াটসঅ্যাপে আমি মোটামুটি অ্যাক্টিভ থাকি। আর আমাদের এনরোলমেন্ট ওই ওয়েবসাইটের থ্রুতে করে ফেলবেন আর কি। এই ছিল আর কি আমার এন্ড থেকে। যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন। তাহলে হয়তো আর কোনো কোশ্চেন নাই এখন পর্যন্ত। তাহলে ঠিক আছে, আপাতত আজকে এখানে শেষ করি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন সবাই? আচ্ছা, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে জানান। আজ হচ্ছে আমাদের ক্লাসের কন্টেন্ট এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা আবার প্রসিড করব এবং যারা যারা গুগল ক্লাসরুমে জয়েন করেছেন আমি সেখানে এই ডেটা সেট এবং আপনাদের এই নোট এবং বাকি রিসোর্স হচ্ছে আপলোড করে দেব। আমার কোশ্চেনটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে ওকে ভাইয়া। আসসালামু আলাইকুম। তাহলে হচ্ছে আমি এন্ড করছি আপনাদের যদি আর কোনো সমস্যা না থাকে।